সেঞ্চুরির প্রথম ভাগটা পুরোটাই এই রোমান্টিসিজম। এটা পরিষ্কারভাবে একটা মুভমেন্ট, কিন্তু মুভমেন্ট আজকে আমরা করছি আমাদের 15 নম্বর প্রশ্ন ভিত্তিক প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। একটা বিষয়ের ওপর একটা নির্দিষ্ট প্রশ্ন উঠলে তা নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, পরে সেই প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করি আমরা। আজকের এই 15 নম্বর প্রোগ্রামের বিষয় আর্ট মুভমেন্ট। আজকে তার দ্বিতীয় পর্ব। সঙ্গে আছেন বিশ্বজিৎ মুখার্জি, নবকুমার চক্রবর্তী, শেখ অভিক ও শান্তিনাথ পাত্র। কোনো মন্তব্য বা প্রশ্ন নিচের কমেন্ট বক্সে লিখবেন, আমরা ওখানেই প্রয়োজন মতো উত্তর দেব। প্রশ্নটা তাহলে আমরা একটু দেখে নিই। প্রশ্ন তো আর করার দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটাই চলবে এই পর্বগুলোতে। আমি কয়েকটা সংযোজন করে নিতে চাই। আগের দিন দেখিয়েছিলাম নর্দার্ন রেনেসাঁসের এই যে গার্ডেন অফ আর্থলি ডিলাইটস, একটা জিনিস বলা হয়নি এখানে তিনটেতে, খুব দ্রুত কয়েকটা তথ্য আর কি। এই তিনটেতে হচ্ছে বাঁদিকে স্বর্গ, মাঝখানে মর্ত, ডান দিকে নরক। এই স্বর্গ মর্ত নরকের ব্যাপারটা আছে এখানে। আমি ম্যানারিজমের সময় একটা কথা বলা হয়নি, যে ম্যানারিজমে যে রেনেসাঁসের যে চিনকে চেন তো থেকে সরে আসছে, সেখানে কিন্তু এই মানে পরবর্তীকালের অনেক জেনারেশন স্কলাররা এটাকে অস্বীকার করেছে যে এটা একটা মানে একটা অ্যাবনর্মালিটি রেনেসাঁসের। তারপরে যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করেছে, এর মধ্যে প্যাটার্ন দেখেছে, অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন বেশি জরুরি এইসব আর্টিস্টদের কাছে ছিল। এই মানিয়েরা যেটাকে বলছিলাম, চিনকে চেন তোর যে অন্যান্য যে কঠোর একটা সংযম, তার একটা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে আছে একদম, মাটিতে পা গেড়ে, এইরকম না। এর মধ্যে একটা সব এই যে এইখানে যে মনে হচ্ছে প্রপোর্শনের অভাব। ধরা যাক যেরকম এই যে প্রপোর্শনটা, এই যে এটা একটা অ্যানাটমিক্যালি কারেক্ট না, বা এই লোকটা যে পা নেই, বা এখানে অসম্ভব লম্বা গলা, বড় এই, কিন্তু এর মধ্যে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নের একটা একটা প্যাটার্নের ব্যাপার আছে। অ্যাবস্ট্রাক্ট কথাটা তো ওই যুগে আসে না, প্যাটার্নের আধিপত্য আছে ওদের কাছে। ওই যুগে প্যাটার্নটা বড় হয়ে দাঁড়াবে ওই রেনেসাঁসের যে চিনকে চেন্তর যে যে রুল, সেগুলোর বদলে। এটা আনইউজুয়াল, কিন্তু এইটা আমি বলতে ভুলে গেছিলাম যে একটা প্যাটার্ন তুমি আমাদের পক্ষে কিন্তু খুব সোজা এটা ধরা। এই যে এখান থেকে যে ধরো এই যে হাতের একটা অদ্ভুত একটা একটা যেন লাইন এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, সেখানে অ্যানাটমি বড় কথা না। এইখানে পরেরটা একটা কথা বলা হয়নি, এই যে নিও ক্লাসিসিজম, এটা আমাদের কাজে আসবে আজকে পরে। যে এই ধরনের কাজে চাকরি দেবে, যে নিও ক্লাসিসিজমে হচ্ছে কোনো একটা গ্র্যান্ড ম্যানার, যে বলেছে গ্র্যান্ড ম্যানারে একটা নিয়ম ছিল আমাদের, আমি সেটা বলা হয়নি, যে যে কোনো একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনাটা দেখাবে না। কেউ একজনকে মারছে, সে বর্ষাটা ঢুকিয়ে দিয়েছে, সেটা দেখাবে না, সেটা দেখালে চলবে না। ড্রামাটাকে আরো গম্ভীর করার জন্য ঠিক ওই ঘটনাটার আগে বা পরে দেখাবে। এখানে সক্রেটিস বিষ হেমলক খেয়ে আত্মহত্যা করবে, ওটাই ছিল তখন মানে মৃত্যুদণ্ড। সেই ওটা ধরছে, ঠিক খাওয়ার আগে সে বলছে ভগবান সাক্ষী, হ্যান ত্যান, এই এই মোমেন্টটাকে ধরেছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে, আমি এটা বলেছিলাম বোধহয়, যে বডি সমস্ত ক্লাসিক্যাল বিউটির আদলে তৈরি। এই যে যে সক্রেটিসের যে ফিগারটা, এটা একটা জিউস, যে ভগবানদের রাজা, গ্রিক দেবতার রাজা, তার একটা স্কাল্পচার থেকে একটা নেওয়া, এটা একটা খুব পরিচিত পোজ জিউসের। সুতরাং একেবারে সমস্ত কিছুতে, সেই জন্য নিও ক্লাসিসিজম বলে। এটা এটা আমাদের কাজে আসবে পরে। আর এইখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা আমেরিকান বলেছিলাম নিও ক্লাসিক্যাল, কিন্তু স্কাল্পটার কিন্তু জনাতোয়ান হুদন হচ্ছেন ফ্রেঞ্চ। ফ্রান্স থেকে আমেরিকায় করে পাঠানো হয়েছিল স্কাল্পচার। আচ্ছা, তা এখানে আমার ওই ডেফিনিশনটা একবার দেখে নিই। এইগুলোতে হিস্টোরিক্যালি গ্রাউন্ডেড, কনসাস, কালেকটিভ, কনসেনসাস, ফাইনাইট,
ফাইনাইট পিরিয়ডের ক্ষেত্রে আমি আরেকটা শব্দ মানে বাংলা অনুবাদ ভেবেছি। আমি বলেছিলাম নির্ধারিত সময়। এটাতে মনে হয় নির্ধারিত সময়ের বদলে নির্ধারিত সময় সীমা বললে আরো বেটার হয়। আরেকটা যে ডিসার্নেবল লেগেসি। আচ্ছা, আমি দুটো লিস্ট দিয়েছিলাম, স্টাইল বেসড মুভমেন্টের একটা লিস্ট, আর একটা হচ্ছে আইডিয়া বেসড মুভমেন্টের লিস্ট। আমি বলেছিলাম পরপর যাব, প্রথমে স্টাইল বেসড মুভমেন্টগুলোকে ধরবো, এক একটাকে ধরবো, এটা কাভার করে তারপর আইডিয়া বেসডে যাবো। পরে দেখলাম চিন্তা করে যে এটাতে একটা অসুবিধা আছে। ধরা যাক আমি একটা স্টাইল ভিত্তিক মুভমেন্ট নিয়ে কথা বলছি, তার আগেই একটা আইডিয়া ভিত্তিক মুভমেন্ট হয়ে গেছে যেটার সঙ্গে তার একটা প্রাসঙ্গিক সম্পর্ক আছে, সেটা নিয়ে তখন কথা বলছি না। পরে আবার একটা পর্বে আমি ওই আইডিয়া ভিত্তিক মুভমেন্ট গুলো নিয়ে কথা বলার সময় ওটা কাভার করছি। এতে ওই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে অসুবিধে হবে, কনফিউশন তৈরি হবে। সেই জন্য আমি যেটা করেছি, আমি এই লিস্টটা তৈরি করে যেটা দুটোকে কোলাপস করে দিয়েছি, স্টাইল ভিত্তিক আইডিয়া ভিত্তিক। পাশে এটা লেখা নেই, আমি প্রত্যেকটা যখন দেখাবো তখন বলে দেবো স্টাইল ভিত্তিক না আইডিয়া ভিত্তিক। এইটা হচ্ছে পুরো লিস্টটা। আমরা এটা আহ, ইয়ে করব, আম, এটার মধ্যে দিয়ে যাব। এখন প্রথমটা বোল্ডে আছে রোম্যান্টিসিজম, আমি এটা দিয়েই শুরু করব। ক্রোনোলজিক্যালি এটাই কিন্তু আসে প্রথম, আম, আমাদের রিয়েলিজমের আগে। এখন তাহলে বোঝা যাচ্ছে একটাই করছি আজকে, তাহলে প্রত্যেকদিন একটা করে করলে অনন্ত সময় লাগবে, সেটা কিন্তু হবে না। আমি এর পরের দিন থেকে আজকে একটা করছি, এবং আমি বলবো কেন, বোঝা যাবে কেন আমি একটা নিয়ে সময় দিচ্ছি। রোম্যান্টিসিজম নিয়ে অনেক কথা বলার আছে যেটা পরের যুগগুলোতে অনেক প্রভাব ফেলেছে। তা এরপর থেকে দুটো, তিনটে বা চারটে নেব আমি ইয়ে মুভমেন্ট। কারণ সব মুভমেন্ট এই যে লিস্টে সমান সময় দেওয়ার মতো তথ্য বা দরকারও নেই। কোনো মুভমেন্ট আমি 10 মিনিট সময় দেবো, কোনো মুভমেন্টে আধ ঘন্টা সময় দেবো। সুতরাং আমি সেই বুঝে দুটো মিনিমাম বা চারটে ম্যাক্সিমাম নেব। আহ, এরম হতে পারে আরো একদিন হয়তো একটা মুভমেন্ট নিয়ে কাটলাম, আমি এখনই সেটা জানি না। সুতরাং যেটা যেটা এতে দাঁড়াচ্ছে যে আমাদের পর্বগুলো বাড়বে। আমি বলেছিলাম 5-6টা পর্ব হবে, এটা হবে না, ডজন খানেক পর্ব টোটাল এই 15 নম্বর প্রোগ্রামটায় হবে। আচ্ছা, তাহলে আম, এখানে আমরা রোম্যান্টিসিজমে ঢুকছি। রোম্যান্টিসিজমে ওই ওই যে স্টার দেওয়া, এটা আইডিয়া বেসড মুভমেন্ট, আইডিয়া ভিত্তিক, স্টাইল ভিত্তিক না। এটার সময় মোটামুটি হচ্ছে লেট 18 থেকে মিডল অফ 19th সেঞ্চুরি পর্যন্ত। কেন স্টার দিয়েছি? কারণ রোম্যান্টিসিজম আমরা পরবর্তীকালে যে আর্ট মুভমেন্ট গুলোকে যেভাবে দেখব, যে সবাই চলো আমরা এই করি, এই ব্যাপারটা নয়। একটা গ্রুপ ওরম নয়, এরা একে অপরকে চিনতেনও না। এটা হচ্ছে প্রায় তিনটে জেনারেশন এটাতে ইনভলভ ছিলেন, এবং এটা ইন্টারন্যাশনাল, ইউরোপের সমস্ত দেশ, অনেক দেশেরই আর্টিস্ট ইনভলভ ছিলেন। আহ, এটা মুভমেন্ট আমি যে এভাবে ডিফাইন করেছি, হ্যাঁ, একটা কনসাসনেস ছিল, সচেতনতা ছিল। সমষ্টির জায়গাটা ওইভাবে সমষ্টি না, সমষ্টিটাকে আমরা একটু তরল করে ধরতে হবে। আর একটা হচ্ছে আম, ঐতিহাসিক ভিত্তি তো ছিলই, এগুলো আছে হিস্টোরিক্যালি গ্রাউন্ডেড কনসেন্স। আর একটা একটা দর্শনগত সংহতি ছিল, এই যে কনসেনসাস, একটা ঐক্যমত ছিল, কিন্তু একে অন্যের সঙ্গে কথা বলে সব সময় না। আমি সেটাই ব্যাখ্যা করব। ওই যুগটাতে এমন একটা আহ, যুগের ধারাটাই এমন ছিল যে একটা দর্শনগত ঐক্যমত তৈরি হয়ে গিয়েছিল একে অন্যকে না চিনলেও। সেই জন্য এটাকে মুভমেন্ট বলা যায়, কিন্তু এই স্টার্টটা দিয়ে রেখেছি কারণ মুভমেন্টটাকে আমি যেভাবে ডিফাইন করেছি, আমি বলেছিলাম না সবকিছু আমার ডেফিনিশনের মধ্যে বাঁধা যাবে না। প্রথমেই দেখো রোম্যান্টিসিজম দিয়েই তাই আর কি, বাঁধা যাবে না। আচ্ছা, আমি শুধু কতগুলো ফিচার পয়েন্ট বলে দেবো, তারপর আমরা ইয়ের মধ্যে যাব, দৃষ্টান্তের মধ্যে যাব। রোম্যান্টিসিজম কিন্তু শুরু হয়েছিল 18th সেঞ্চুরি শেষে লিটারেচার, এটা মাথায় রাখতে হবে। মূল এটা হচ্ছে লিটারেচার। এই যে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যে ইংরেজ কবি, রোম্যান্টিক, আম, থেকে ভিক্টর হুগো পর্যন্ত, ভিক্টর হুগো ফ্রেঞ্চ রোম্যান্টিক, এটা লিটারারি। ছবিতে কিন্তু এটা পরে এসেছে। আচ্ছা, প্রথম হচ্ছে টার্ম হচ্ছে রোম্যান্টিক ছোট হাতের হার, রোম্যান্টিক বড় হাতের হার, আর রোম্যান্টিসিস্ট।
তফাৎ কি? রোমান্টিক ছোট হাতের আর আমরা বলি ওই লোকটা খুব রোমান্টিক, সবসময় প্রেমে পড়ে যায়, তাই তো? আহ, এই অর্থে কিন্তু আমরা এখানে ইউজ করব না, যদিও এই ছোট হাতের রোমান্টিকটা ওই রোমান্টিসিজমের মুভমেন্ট থেকেই এসছে, কিন্তু তরল হয়ে গেছে, খুব জেনেরিক হয়ে গেছে আর কি। সেই জন্য আমরা ওইরকম, ওটার যে একটা ঐতিহাসিক একটা মুভমেন্টের পার্ট, সেটা বোঝাতে আমরা রোমান্টিক কথাটাকে বড় হাতের আর দিয়ে বলবো সব সময়। লিখতে গেলে ওইভাবে লিখতে হবে। আর রোম্যান্টিসিসটা ছোট হাতের আর দিয়ে লেখা যায়, এটা হচ্ছে একটু পুরনো প্রথা। স্কলাররা অনেকে ওই রোমান্টিক, ওই ছোট হাতের আর বড় হাতের আর রোমান্টিকের মধ্যে যে কনফিউশন হতে পারে, তার জন্য ওটাকে একদম রিজেক্ট করে রোম্যান্টিসিস্ট কথাটা, ওটাকে ছোট হাতের আর দেওয়া যায়, রোম্যান্টিসিস্ট বলেন তারা। আমরা রোম্যান্টিসিস্টটা আজকে আর আমরা ব্যবহার করি না, আমরা রোম্যান্টিকই বলি, কিন্তু বড় হাতের আর দিয়ে। আচ্ছা, প্রথম হচ্ছে রোম্যান্টিক মুভমেন্টের লিটারেচার, ছবি আঁকা যাই বলো, হচ্ছে রিয়াকশন টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব। শিল্প মানে ইন্ডাস্ট্রি। এই যে যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল, হয়েছিল মূলত ইংল্যান্ডে এবং ফ্রান্সে, তারপরে ফ্রান্সে, এবং তারপরে ছড়িয়ে পড়ে বাকি ইউরোপের, অন্তত পশ্চিম ইউরোপে 1770-এর দশক থেকে 1830-এর দশক পর্যন্ত মোটামুটি ধরা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। তাতেই আমাদের সেই মডার্নিটি, এই যে ক্যাপিটালিজম, এসবের জন্ম। এর বিরুদ্ধে একটা রিয়াকশন, তাদের রিয়াকশন ছিল যে এটা মানে সভ্যতা কোন দিকে যাচ্ছে, যান্ত্রিক হয়ে যায়, এই সব আর কি। এবং তার উত্তরে তাদের বলার ছিল রিট্রিট টু নেচার, আমরা প্রকৃতিতে ফিরে যাব। নেচার কিন্তু কিছু কিছু রাইটারের, যেমন ওয়ার্ডসওয়ার্থের কবিতায় নেচার কিন্তু বড় হাতের এন দিয়ে সব সময় বানান করা হয়, ছোট হাত, হ্যাঁ ওই নেচার যে বাইরে পাহাড় পর্বত নদী মাঠ ওগুলোই, কিন্তু তার মধ্যে ওকে বড় হাতের এন দেয়, যে প্রপার নাউন ইংরেজিতে তো আছে, কারণ নাম হলে, ব্যক্তির নাম হলে বড় হাতের দেওয়া হয়। সেই রকম বোঝানো যে নেচার যেন একটা একটা তার একটা অস্তিত্ব আছে, তার একটা সত্তা আছে। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় সব সময় নেচার বড় হাতের এন দিয়ে বানান করা হয়। রিট্রিট টু, গো ব্যাক টু নেচার। নেচার একটা, সেই জন্য ল্যান্ডস্কেপ পেন্টিং একটা বড় জিনিস হয়ে দাঁড়ায় রোমান্টিক মুভমেন্টে। কিন্তু রোমান্টিক মুভমেন্ট কিন্তু আইডিয়া ভিত্তিক, স্টাইলের ক্ষেত্রে এক একজন এক এক রকম, কিন্তু ওই যে দর্শনগত সংহতিটা এত। আবার এটাও বলে নেওয়া ভালো, এই যাদের আমি দেখাবো, যেসব আর্টিস্টদের, আমরা তো লিটারেচার নিয়ে ডিল করছি না, ভিজুয়াল আর্টসে, অনেক পেন্টার ভীষণ রেগে যেত রোমান্টিক বললে। তা ওই সময়ই কিন্তু রোমান্টিক, এই যে 19th সেঞ্চুরির প্রথম দিকটায়, 40-50 বছর, রোমান্টিক কথাটা কিন্তু উঠেছে ইয়েতে, পার্টিকুলারলি লিটারেচার থেকে আসছে কথাটা। মানে অচেনা ছিল তা না, কিন্তু অনেক আর্টিস্ট বলতে, না না কি বলছো রোমান্টিক, অনেক, সেটা তো হয়ই। আর্টিস্টরা অনেকেই চায় না ওই লেভেলটা, সেটা কিন্তু আছে। আচ্ছা, রিট্রিট টু নেচার, রিভোল্ট এগেনস্ট নিও ক্লাসিক, এটা পার্টিকুলারলি আমাদের লাগবে, এটা লিটারেচারেও খাটে, আমাদের খুব কাজে লাগবে। এই যে ভিজুয়াল আর্টসে যে নিও ক্লাসিক্যাল, ওই সময় বিউটি বলতে, তুমি যদি পড়ো, লেখা টেখা পড়ো ওই সময়ের লোকেদের, দেখবে বিউটি কথাটা ব্যবহার করছে। বিউটি মানে ক্যাপিটাল বি। এটা মানেটা কি? আমরা বলছি বিউটি বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। ওই সময়ে 1800 শতকের শেষে, 19 শতকের প্রথম দিকে বিউটি বলতে তারা কিন্তু ক্লাসিক্যাল বিউটি বোঝাতো। একটা মানুষের শরীর ওই রকম হবে, জিউস যেরকম দেখলে, ওই যে সক্রেটিস, বিউটি বলতে এই, তার বিরুদ্ধে, বিউটির যে আইডিয়াল, নিও ক্লাসিক্যাল আইডিয়াল, তার বিরুদ্ধে বিদ্রোহ। আরেকটা হচ্ছে রোমান্টিসিজম যেটা নিয়ে এলো ইন্টারনালিটি, একটা ওই ইয়ের, আর্টিস্টের ইমোশন। এইভাবে এইবার বুঝতে পারবে মডার্ন আর্টে আর যত এগোবো আমরা, কিভাবে রোমান্টিসিজমের ইয়ে থেকে গেছে, রোমান্টিক মুভমেন্টের প্রভাব থেকে গেছে। এই যে আর্টিস্টের সাবজেক্টিভ ফিলিং, একটা ইন্টারনালিটি, ইমোশন, সাবজেক্টিভিটি, অর্থাৎ আমি ব্র্যাকেটে দিয়েছি সাইকোলজি, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, এটা নিও ক্লাসিক্যাল পুরো অস্বীকার করতো। বলতো যা ওইখানে ওইরকম একটা রিলিফ, পেছন দিকটা বেশি দেখানো চলবে না, ওসব পার্সপেক্টিভ, একদম দেয়াল বা কিছু থাকবে এখানে, যেন রিলিফের স্কাল্পচারের মতো আহ, থাকবে পেইন্টেড ক্যারেক্টার গুলো, এবং সংযম রাখবে, কোনো ইমোশনের আধিক্য চলবে না, আবেগের আধিক্য চলবে না। এইটাকে ছিঁড়ে বেরিয়ে, ভেঙে বেরিয়ে আসছে ইন্টার্ন, এই যে আর্টিস্টের নিজস্বতা, এইটা প্রথম। সেই জন্য রোমান্টিক মুভমেন্ট, এই যে আর্টিস্ট,
আহ, এই যে আমাদের যে আমরা যে আর্টিস্ট স্টুডিওতে বসে কাজ করছি, সে একদম এই বা মিউজিক সে মাথা চুল উস্কো খুস্কো সে কম্পোজ করছে মিউজিক পিয়ানোতে বসে, এই যে ইমেজটা চিত্রটা, এটা রোমান্টিক মুভমেন্টই তৈরি করেছে। আর্টিস্টের স্বাতন্ত্র্য, স্বকীয়তা, কৃষ্টি যা বলো আজকে আমরা যেগুলো বলি, এটা কিন্তু রোমান্টিক মুভমেন্ট থেকে। এই যে কাল্ট অফ দ্য জিনিয়াস, ব্যক্তি আর্টিস্টের জিনিয়াস, এটা রোমান্টিক মুভমেন্ট থেকে এসছে। তার কারণ ইন্টারনালিটি, ইমোশন, সাবজেক্ট, এইগুলো প্রথম রোম্যান্টিসিজম ভ্যালু দেয়। তার আগে বারোকে কিছুটা ভ্যালু পেয়েছিল, কিন্তু তাও বারোক অনেকটাই ক্লাসিক্যাল বিউটির এতে আটকা ছিল, টেনেব্রিজম বলেছিলাম আগের দিন। কিন্তু রোম্যান্টিসিজম একদম ফ্রি একটা মানে স্বাধীনতা দিয়ে দেয়। অ্যান্টি হিরো, ক্লাসিক্যাল এই নিও ক্লাসিসিজমে ছিল সব সময় হিরো, সক্রেটিস, এই মানে ভার্চুয়াস হিরো, একদম মানে সেই পুণ্যবান যে হিরো। এখানে অ্যান্টি হিরো, সাধারণ লোক। এইটা রোম্যান্টিসিজমের একটা অবদান, যেটা মডার্নিজমে ভীষণ কাজে লাগবে মুভমেন্ট হিসেবে। এইটাই হচ্ছে রোম্যান্টিসিজম। ওরম ভাবে আমরা যখন সুরিয়ালিজম দেখবো, তখন যে মুভমেন্ট, মিটিং হতো, এ হতো, তার একটা ইস্তাহার ছিল, ওরম না। কিন্তু রোম্যান্টিসিজমের ইস্তাহারের জায়গাটা দেখবে ওই লিস্টটা যে দেখালাম, তাতে আমি ওই বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, আগের দিন যে দেখিয়েছেন তার থেকে লিস্টটায় কিছু অদল বদল আছে, যোগ বিয়োগ আছে। দেখবে একটা আমি দেখিয়েছি, পরে আবার আসবো ওতে। এম, যে ম্যানিফেস্টো ছিল সেটা কয়েকটা আমি ছোট হাতের এম করেছি, কয়েকটা বড় হাতের এম। এটা কেন করেছি সেটাও পরে বলবো। রোম্যান্টিসিজম কিন্তু ওই ওই যে মানে রোম্যান্টিসিজম লেখালেখি হয়েছে প্রচুর, কিন্তু কোনোটাকে ইস্তাহার হিসেবে ধরা যায় না। সাবলাইম, সাবলাইম কি এটা, এগুলো সবই দৃষ্টান্ত দেখিয়ে আমি বলবো। নাম দিয়েছি আমি এডমান্ড বার্ক বলে একজন। তিনি 1729 থেকে 1797 বেঁচেছিলেন। আহ, তিনি সাবলাইম নিয়ে প্রচুর লেখা হয়েছে। বার্ক যা লিখেছিলেন সেটা থেকে সেটাকে একটা বড় করে ধরা হয়, কিন্তু তার সঙ্গে ডিসএগ্রিমেন্ট আছে, আমি বলবো। সাবলাইম হচ্ছে, বার্ক কে ছিলেন ফার্স্ট অফ অল, উনি অ্যাংলো আইরিশ, উনি হাফ আইরিশ হাফ ইংরেজ ছিলেন। আহ, খুব বড় চিন্তাবিদ সেই সময়কার 1800 শতকের, পলিটিশিয়ান, চিন্তাবিদ, লেখক, আহ, মানে দার্শনিক বলতে পারো, ছিলেন। খুব বড় অবদান তার নানান কারণে, সব যে খুব পজিটিভ তা না, কিন্তু উনি ইন্ডিয়ার ক্ষেত্রে ইনভলভ ছিলেন। ওয়ারেন হেস্টিংস যখন ইন্ডিয়া থেকে ফিরে যায় ইংল্যান্ডে, ওয়ারেন হেস্টিংসকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করার ক্ষেত্রে সবচাইতে সরব ছিলেন এই এডমন্ড বার্গ। তা উনি লিখতেন, এইসব সাবলাইম নিয়ে লিখেছে। লক্ষ্য করো, উনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আগে জন্মেছেন, অনেকটা আগে। তারপরে উনি মারা গেছেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে। উনি বলছেন সাবলাইম হচ্ছে নেচারের এমন একটা ক্যারেক্টার, যেটা তোমাকে মানে অ ইন্সপায়ারিং, তোমাকে হতবাক করে দেবে। যে একটা সুনামি আসছে, ভয়ঙ্কর, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জোর আছে, নেচারের জোরটা বোঝা যায়, বিশাল করে একটা দাবানল, এই ধরনের জিনিসগুলো। সেইটাকে কোথায় উনি দাঁড় করাচ্ছেন? বিউটির এগেনস্টে। বিউটি মানে নিয়োগ, সব কিছু সংযত, ওই যে দাভিদের পেন্টিং, তাতে যে বিউটি, তার এগেনস্টে দাঁড় করাচ্ছেন। যে একদিকে বিউটি আর এদিকে হচ্ছে রোম্যান্টিক, হচ্ছে ওটা নিও ক্লাসিক্যাল, রোম্যান্টিক হচ্ছে সাবলাইম। কিন্তু এটাতে অন্য ডিসএগ্রি করবে কিছুটা, এটাকে অদল বদল করা হবে পরে। এটা সাবলাইমের প্রথম নাম করতে হয় এডমান্ড বার্কের, পরে অন্যরা লিখেছেন। পিকচারেস্ক বলে আরেকটা কথা, সেটা আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাবো। উইলিয়াম গিলপিন বলে ইংরেজ, ইনি আর্টিস্ট ছিলেন, বার্ক আর্টিস্ট ছিলেন না। উইলিয়াম গিলপি আর্টিস্ট, এবং উনি ইয়েও ছিলেন, চার্চের প্রিচার ছিলেন, এবং স্কুল টিচার ছিলেন। ওর অনেক ওই কিভাবে আঁকা শেখাতে হয় সব উনি লিখতেন। তা পিকচারেস্ক কথাটাকে উনি, পিকচারেস্ক মানে বাংলায় ছবির মতো, কেন বাট, কিন্তু ওটার কনটেক্সটে কি আমি পরে আসছি, কিন্তু পিকচারেস্ক কথাটা মাথায় রাখতে হবে। আরেকটা যে প্যাথেটিক ফ্যালাসি, প্যাথেটিক ফ্যালাসিও আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাবো। প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে যখন তুমি আহ, আহ, প্রকৃতির মধ্যে মানুষের আবেগকে, এটা মেটাফর, প্রকৃতির মধ্যে মানুষের আবেগকে ঢোকাচ্ছ।
যেমন আমি রাগী ঝড়, ক্রুদ্ধ ঝড়, ক্রুদ্ধ আকাশ এই যে বলি, এইটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। প্যাথেটিক মানে হচ্ছে, এটা পেথস থেকে আসছে। এটা প্যাথেটিক মানে সেই যাচ্ছে তাই একদম লুজার, কি যে করুণা হয় দেখলে, না ওই প্যাথেটিক না। প্যাথেটিক কথাটার কিন্তু অন্য মানে, আমেরিকান ইংরেজিতে প্যাথেটিক মানে হচ্ছে ইউ আর আ প্যাথেটিক পার্সন, মানে তুমি একটা ফালতু লোক, একটা তোমাকে দেখলে করুণা হয় না। ওই অর্থে প্যাথেটিক এটা পেথস থেকে এসছে, যে একটা, এটা লিটারারি টার্ম। এটা একটা সাহিত্যে একটা একটা ভাবকে বোঝানোর, এক পেথস কে বোঝানো। প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে, ফ্যালাসি মানে হচ্ছে যেটা আদৌ ঠিক না, ভুল। এখন তুমি যদি বলো ক্রুদ্ধ আকাশ, ওটা তো হতে পারে না, আকাশ তো ওরকম ক্রুদ্ধ হয় না, সেই জন্য ওখানে ফ্যালাসি। কিন্তু প্যাথেটিক ফ্যালাসি মানে ওইটাতেই আমি মেটাফরটা কাজ করছি, এটা ছবিতেও আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা রোমান্টিক সময় থেকে যে স্কেচ, এই যে আমাদের একবার অভিপ্রশ্ন করেছিল এই যে ড্রয়িং আর পেন্টিং এর তফাৎ, এই যে যেগুলো নিয়ে আমরা এখন মাথা পাগলের মতো কিছু এক্সিবিশন কমিটি মাথা ঘামায়, এটা ড্রয়িং, এটা পেন্টিং না। হ্যাঁ, রামকিঙ্কর বেজের কাজ দেখলেই বোঝা যায় ড্রয়িং, পেন্টিং, স্কেচ কোথায় মিশে যায়। আজকে আর ওটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা জেনে রাখা ভালো ঐতিহাসিক দিক থেকে স্কেচ ব্যাপারটা নিও ক্লাসিসিজমের যখন ট্রেনিং ছিল 1800 শতকের শেষে এবং 19 শতকের অনেকটা জুড়ে, এটা মাথায় রাখতে হবে, নিও ক্লাসিসিজম কিন্তু চলছে, আস্তে আস্তে অবক্ষয়ী হয়ে আসছে 19 শতকে, 1800s-এ। আর ওদিকে রোম্যান্টিসিজম একটা একটা মানে একটা বিদ্রোহ হিসেবে, ওইরকম ভাবে বিদ্রোহ না, কিন্তু একটা অন্য রকম কিছু হিসেবে একই সঙ্গে চলছে। তা তখন যে একাডেমিতে শেখানো হতো যে তোমার স্কেচ, আবার ড্রয়িং টয়িং এক্সিবিট করবে না কোনোদিনও, স্কেচ এক্সিবিট করবে না, ওটা হচ্ছে তোমার প্রাইভেট, ওটা প্ল্যানিং। তুমি এক্সিবিট করেছো পেন্টিংটা, একদম বিশাল পেন্টিং, গ্র্যান্ড ম্যানার। কিন্তু স্কেচ যে এক্সিবিট করা যায়, স্কেচকে যে বাইরে দেখানো যায়, স্কেচটাই যে পূর্ণ একটা শিল্পকর্ম হয়ে ওঠে, এটা রোমান্টিসিজমই চালু করে। তাই এগুলো হচ্ছে মোটামুটি একটা দার্শনিক একটা সংহতি ছিল। আচ্ছা, আমি এবার কিছু কিছু প্লেয়ারকে দেখিয়ে যাব। মানে কি, মানে আর্টিস্ট তো সবাইকে দেখাতে পারবো না, অনেকে ছিল, তো আমি কিছু আর্টিস্টকে বেছেছি বিভিন্ন দেশের, আমি দেখাচ্ছি। তাদের প্রথমেই আমি ছবিগুলো দেখিয়ে যাব, তারপর তাদের যখন কাজ দেখাবো আমি আর ছবি দেখাবো না। আমি তো সাধারণত ছবি দেখাই তাদের কাজ দেখানোর আগে, মানে তারপরে কাজটা দেখাই, এখানে তা করছি না। এডমন্ড বার্গ প্রথম দেখাচ্ছি, দেখো 1724 সালে জন্ম, 97 সালে মারা গেছে। এবং দেখবে যারা ফটোগ্রাফি 1839-40 সালে ফটোগ্রাফি আবিষ্কার হয়, তার আগে যারা মারা গেছে তাদের কোনো ফটো নেই। এটা এডমন্ড বার্গ। আহ, এই হচ্ছে উইলিয়াম গিলপিন, একটা এনগ্রেভিং রয়েছে 1724, একই সালে, 1804 সালে মারা গেছে। আহ, এ আর্টিস্ট, আগের জন আর্টিস্ট না। এ হচ্ছে ফ্রান্সেসকো গোয়া, এখানে দেখো 1746, 1828 মারা গেছে। একদম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, তার জীবনের অধিকাংশটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে। স্পেনের, ওরা বাকি দুজন ব্রিটেনের। এই উইলিয়াম ব্লেক একজন ভিশনারি আর্টিস্ট রাইটার ছিলেন, ইংরেজ। 1757, আমি জন্মসালের অনুযায়ী দিয়েছি আর কি ছবিগুলো। 1757 জন্মেছেন, 1827 একেবারে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে। আহ, এটা ক্যাসপার ডেভিড ফ্রেডরিক, জার্মান। উইলিয়াম ব্লেক ইংরেজ, ক্যাসপার ডেভিড ফ্রেডরিক জার্মান, ল্যান্ডস্কেপ পেন্টার। 1774 জন্ম, তখন অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছে। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে মাথায় রাখতে হবে রোমান্টিসিজম বুঝতে গেলে। 1840-এ মারা যায়, ঠিক ফটোগ্রাফি আসার সময়, জার্মান। এইবারে আমরা ফটোগ্রাফে আসছি, জোসেফ টার্নার, আমরা যে টার্নার টার্নার করি, ইংরেজ ল্যান্ডস্কেপ পেন্টার, 1775-এ জন্ম, 1851-এ মারা গেছেন। এইবার ফটোগ্রাফি আসছে। আহ, আচ্ছা, এখানে আবার ফটোগ্রাফি নেই, কারণ জন কনস্টেবল একই বয়সে, একই জেনারেশন, 1776-এ জন্ম, ইংরেজ ল্যান্ডস্কেপ পেন্টার, কিন্তু উনি মারা গেছেন 1837-এ, এখানে কোনো ফটোগ্রাফ নেই। জন কনস্টেবল, দুজনের, দুজনেই হচ্ছেন ইংরেজ এবং রোমান্টিক ধরা হয় তাই। এটা ফ্রাঁসোয়া রুদ, এ যদিও 1855-এ মারা গেছে, আমি জাস্ট কোনো ফটোগ্রাফ পাইনি এর, এটাও আমার মনে হয় এনগ্রেভিং। ইনি হচ্ছেন ফ্রেঞ্চ স্কাল্পটার। 1784-তে জন্ম, 1855 হচ্ছে তিওদোর জেরিকো, ফ্রেঞ্চ পেইন্টার। 1791 একেবারে রেভলিউশনের মধ্যে জন্ম। আর 1824 খুব অল্প বয়সে মারা যায় ঘোড়া থেকে পড়ে, স্পাইনাল মানে শিরদাঁড়ার ইনজুরিতে, তিওদোর জেরিকো। আম,
ফ্রেঞ্চ, একদম ফ্রেঞ্চ রোমান্টিক পেন্টার। এর আন্তোয়ান লুই বাঘি, উনি 1795-তে জন্ম, রেভলিউশনের পরে জন্ম, 1875-এ মারা যান। স্কাল্পটার, ফ্রেঞ্চ স্কাল্পটার। ডেলাক্রোয়া, ইউজিন ডেলাক্রোয়া, 1798-তে জন্ম, 1863-তে মারা যান, সেই জন্য ওর ছবি আছে, এই ফটো আছে। আর ইনি হচ্ছেন টমাস কোল, আমেরিকান ল্যান্ডস্কেপ পেন্টার, 1801-এ জন্ম, 48-এ মারা যান। আচ্ছা, এবার দেখো উইলিয়াম ব্লেক দেখায়। উইলিয়াম ব্লেক ছিলেন ভিশনারি, যাকে বলে অদ্ভুত, সেই মানে রহস্যদর্শী বা অতীন্দ্রিয়, বাংলাটা অতীন্দ্রিয় আহ, আহ, শিল্পী। উনি লিখতেন, এনগ্রেভিং করতেন, ওয়াটার কালার করতেন, মানে আঁকতেন, লিখতেন, মানে একটা অলরাউন্ড ফিগার ছিলেন। এবং উনি রয়্যাল একাডেমিতে ভর্তি হয়েছিলেন কিছুদিন, কিন্তু একেবারে পোষায় তখন তো নিও ক্লাসিক্যাল আইডিয়ালে শেখানো হচ্ছে, সেই জন্যে মানে এরা সবাই ওই আর্ট স্কুলের মানে নিও ক্লাসিক্যাল যে টিচিং তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এটা হচ্ছে এলহোলম, হচ্ছে হিব্রুতে ভগবানকে, গডকে বোঝায়। এলহোলম ক্রিয়েটিং অ্যাডাম। এই যে তুমি যে বাইবেলের যেটা, তার ওল্ড টেস্টামেন্টটা তো তোমার জুডেইজম মানে জিউইশ রিলিজনের সঙ্গে মেলে, নিউ টেস্টামেন্টটা একেবারে খ্রিস্টান, ওটা জুডেইজম থেকে সরে এসেছে। তাই যে গড ক্রিয়েটিং অ্যাডাম, এটা তোমার আম, এই, মানে ওল্ড টেস্টামেন্টে আছে। এল হোলম হচ্ছে গডের নাম। এই যে অ্যাডামকে ওইসব ফল টল খেয়ে ফেলার পর স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার আগে আর কি, অ্যাডামকে ক্রিয়েট করছে গড, অ্যাডামের মধ্যে প্রাণ সঞ্চার করছে। এটার মিকেলাঞ্জেলোর তোমার সিস্টিন চ্যাপেলে আছে। দুটো তফাৎ দেখো, ওটাতে কাম অ্যাডাম শান্ত হয়ে বসে আছে, তার শরীর যেন আমাদের দেখাচ্ছে, আর ওই যে আঙুলটা ছুঁলেই ভগবান উঠতে উঠতে একটা ডাইনামিজম আছে, একটা গতি আছে, কিন্তু তার একটা সংযম আছে। ডান দিকেরটায় ব্লেক হচ্ছে অ্যাডাম, এখানে অ্যাডাম সংযত মুখে, মানে শান্ত ভাব। এখানে দেখো অ্যাডামের যে কি সাংঘাতিক তার পেইন, তার তার যে কষ্ট, এইটা গতিটা দেখো, ভগবান মানে হই হই করে এসে তাকে ছুঁয়ে দিচ্ছে, তাকে প্রাণ সঞ্চার করছে। ওখানে সেই ওই যে সারপেন্ট, যে সাপ বা মানে একটা সরীসৃপ, স্বর্গের সরীসৃপ, প্যারাডাইসের সরীসৃপ জড়িয়ে আছে পায়ে, অনেক বেশি ইন্টেন্স। হ্যাঁ, আর ওই ওই আইডিয়াল মেনে না, নিজের ভেতর থেকে ব্লেক, এবং তার সঙ্গে লেখাও উনি লিখতেন, উনি বড় বড় কবিতা লিখেছেন, একটা ভিশনারি আর্টিস্ট ছিলেন। আম, এখানে দেখো ফ্রান্সেসকো গোয়ার। ডান দিকের ছবিটা হচ্ছে আমাদের দ্রষ্টব্য, বাঁ দিকের ছবিটা দেখাচ্ছি কারণ একটা পেয়ার। কি হয়েছিল, 1800 শতক, 1800-এর প্রথম দিকে ফ্রান্স, নেপোলিয়ন অকুপাই করেছিল স্পেন, এবং স্পেনের তখন যে রাজা ছিল সে বিকিয়ে দিয়েছিল স্পেনকে। তা নেপোলিয়ন স্পেন অকুপাই করা, রেজিস্ট্যান্স ফাইটার, ওখানে তো সবাই মানেনি। তাই বাঁদিকের ছবিটা হচ্ছে প্রাদো মিউজিয়ামে মাদ্রিদের, দুদিকের দেয়ালে দুটো টাঙানো। আহ, আহ, নেপোলিয়নের, নেপোলিয়ন যখন মানে মিডল ইস্টে ক্যাম্পেন, মিলিটারি ক্যাম্পেন করেছিল, তখন তুরস্কের একটা ট্রাইব আছে, মেমেলুক বলে তাদের, মেমেলুক তুর্কি। তারা হচ্ছে অনেকটা ওই শগুনের মতো, ওই জাপানি শগুনের মতো। তারা মার্সিনারি, তারা টাকা দিলে তোমার যুদ্ধ করে, তারা এত ফিয়ার্স ফাইটার। নেপোলিয়ন ফ্রেঞ্চ আর্মিতে একটা মেমেলুক একটা রেজিমেন্ট ছিল। তা মাদ্রিদ দখল করার পর ওখানে ওই রাস্তায় টহল দিচ্ছে এই মেমেলুকরা। ওদের নামিয়েছিল কেন, কারণ স্পেনে তো মুসলিম, স্পেনের যে দক্ষিণ দিকটা পুরো মুসলিম, কারণ মুসলিম ইনভেশন হয়েছিল অনেক, তার মানে 7, 8, 9 সেঞ্চুরিতে, 10th সেঞ্চুরিতে। সেই জন্য অনেক মুসলিম মুরিশ, ওরা বলতো মুরিশ লোকজন আছে বলে এদের দিয়েছিল যে তোমরা টহল দাও। তাকে অ্যাম্বুশ করা হয়, ওই রেজিস্ট্যান্স ফাইটাররা তাদের মেরে ফেলে। তারপরে এটা হচ্ছে 2nd মে 1808, কিন্তু ছবি দুটো আঁকা হচ্ছে 14 সালে, 1814। 2nd মে 1808 আর 3rd মে 1808 ফ্রেঞ্চ আর্মি নেমে একেবারে শয়ে শয়ে লোককে দাঁড় করিয়ে গুলি করে মারে। এইটা হচ্ছে আমাদের দ্রষ্টব্য। দেখো অ্যান্টি হিরো, ভয়, তার যে এই যে লোকটা মরছে, এই যে আম, তোমার যে ক্লাসিক্যাল হিরোর তো সক্রেটিস বিষ খাচ্ছে, কোনো ভয় নেই, সংযত না, এখানে
কে, কেউ না। এই যে কেউ না কে হিরো করা, এটা তো মডার্ন চিন্তা। সেই জন্যে নিও ক্লাসিক্যালের পরে রোম্যান্টিসিজমকে বলা হয় প্রথম মডার্ন চিন্তা ভাবনার, আহ, তুমি যদি আর্টের ক্ষেত্রে বলো, আর্টের ক্ষেত্রে আগমন। কিন্তু তুমি অদ্ভুত একটা ব্যাপার আছে এখানে, তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধিতা, সেটা কিন্তু মডার্ন, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধিতা করে যেটা তারা সামনে ধরছে সেটাও মডার্ন। কালচার এরকমই, কালচার তো ওরকম, হিস্ট্রিতে তো ওরকম সবকিছু সরল রৈখিক না, এটা পুরো মডার্ন। যে লোকটা সেই সারেন্ডার লাস্ট, আর কিছু করার নেই তার, এই যে সাদা জামা পরা লোকটা, এটা খ্রাইস্টের, এই যে দূরে দেখতে পাচ্ছ ক্যাথিড্রাল, ক্যাথিড্রালের অ্যাকচুয়ালি ক্যাথিড্রালের সামনে নিয়ে গিয়ে, মাদ্রিদে সামনে নিয়ে গিয়ে ওই ম্যাসাকারটা করেছিল। এরা সব আম, আহ, পরিচয়হীন ফ্রেঞ্চ, শুধু তাদের ড্রেস দেখে বোঝা যাচ্ছে ফ্রেঞ্চ সোলজার, তারা শুধু মারছে। আর এই এই লোকটা খ্রাইস্টের একটা সিম্বল, এবং এর হাতে এখানে দেখবে ইয়ে আছে, ফুটো আছে, এটা হচ্ছে স্টিগমাটা বলে, খ্রাইস্টের যে ক্রুসিফাই করার সময় পেরেকের ফুটো, সেটা রয়েছে। সেটা কেন ওখানে তো আহ, আহ, থাকার কথা না, এটা তো গুলি খেয়ে মরবে ওই সিম্বলে। তার মানে কি এখানে যে রিয়েলিজম, এই যে রোম্যান্টিসিজমে, রোম্যান্টিক ছবিতে একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে। একদিকে হচ্ছে আমি সাধারণ মানুষকে দেখাচ্ছি রিয়েল, আহ, একদম রিয়েল পেইন, আসল পেইন, একটা অন্য নিও ক্লাসিক্যাল থেকে বেরিয়ে আসার জন্য। আবার অন্যদিকে একটা আনরিয়েল ব্যাপার, এই যে সিম্বলিজম, খ্রাইস্টের এই যে ফুটো হাতে, এটাও আছে, একটা আইডিয়ালিজমও আছে। এইটা মানে এইদিকে দেখো তিনটে ভাগ, এই লোকগুলো একটা মুখ বন্ধ, মানে একেবারে ভয়ে আতঙ্কগ্রস্ত, এরা গুলি খেতে যাচ্ছে আর এরা গুলি খেয়ে পড়ে আছে। সাংঘাতিক একটা ছবি এটা, ভাবা যায় না। তুমি যদি এটাকে দাভিদের এই যে নিও ক্লাসিস দেখো, সংযম দেখো ডান দিকেরটা আর বাঁ দিকেরটা, আর ব্রাশ ওয়ার্ক সেরকম নিও ক্লাসিজমে ছিল স্মুথ থাকবে, ব্রাশ ওয়ার্ক বোঝা যাবে না। আর বাঁ দিকেরটায় তার কি ব্রাশ ওয়ার্ক, এটা মানে আমাদের মডার্নিজমে যে লুজ লুজ ব্রাশ ওয়ার্ক, এটা আসছে রোম্যান্টিসিজম থেকেই আসছে। তার আলো দেখো বারক থেকে নিচ্ছে, টেনেব্রিজম, এই যে ফোকাসড আলো, এই যে এই যে এখানে লণ্ঠনটা থেকে, এই যে বাতিটা থেকে আলো পড়ছে, এগুলো রয়েছে। তুমি এইটার তুমি ফ্রেমিং দেখো, পেছনে তিনটে আর্চ দিয়ে একদম মেথডিক্যালি, যেন মনে হচ্ছে রিলিফ স্কাল্পচার। আর এখানে দেখো এদিকে এই ঢালুটা নেমেছে, ওদিকে চার্চ, ওদিকে একটা অন্ধকার আকাশ, একটা ঢালুটার মধ্যে ব্রাশ ওয়ার্ক, একেবারে সেই ভায়োলেন্ট ব্রাশ ওয়ার্ক, অদ্ভুত। মানে আহ, এই হচ্ছে দুটোর তফাৎ, নিওক্লাস খুব মানে টিপিক্যাল, দুটো আলাদা। কিন্তু এখানে ধরো অ্যান্টি হিরো হিরো রয়েছে, তোমার সাবজেক্ট যে গোয়েয়া যা মনে করছে সেটা করছে, ওই ক্লাসিক্যাল আইডিয়ালের দিকে তাকিয়ে না। তারপরে এগুলো এখানে বলবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধিতা কোথায়, না এখানে সব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওটা আমি দেখাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধিতাটা ছিল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে বেশি। এই দেখো, আহ, মানে এটা একটা মানে মানে যুগান্তকারী একটা ছবি আর কি। এই দুটো পেয়ারিং কিন্তু ওইটাকে কখনো দেখানো হয় না, এইটাই সবচেয়ে বেশি বিখ্যাত। আর করেছিল গোয়া এচিং, একটা পুরো সিরিজ, 60-70টা প্রিন্ট। এটা হচ্ছে ডিজাস্টার্স অফ ওয়ার, এটা 1812 থেকে ওই ওই সময় করা, ও তো 14তে এঁকেছিল ওই দুটো। হচ্ছে ফরাসি আহ, সৈন্যদের দানবীয় অত্যাচার স্পেনে, সেই যে কি সাংঘাতিক এই প্রিন্টগুলো, যে আজকে আমরা তো বলি আমাদের হিংসা সম্বন্ধে বদলে গেছে, আমরা তো ভিডিও দেখছি, দেখছি, আমরা অনেক বেশি আজকের আর ড্রয়িং বা পেন্টিং দেখে আমরা চমকে উঠি না। গোয়ার প্রিন্ট এখনো তোমায় চমকাবে, অদ্ভুত তার এচিং, এবং এটা এচিং এর একটা স্ট্যান্ডার্ড করে দিয়েছে আইকনোগ্রাফিক্যালি, স্টাইলিস্টিক্যালি, টেকনিক্যালি, পরবর্তী জেনারেশনগুলোতে। এটা এত ভয়ঙ্কর হয়েছিল তখন এই এই এটার যে তোমার, আর তারপর ওর কানে শুনতে পেত না, আস্তে আস্তে কালা হয়ে যায়, সেই জন্য বটে আস্তে আস্তে গোয়া নিজের মধ্যে ঢুকে যায়। আর এইগুলো পাবলিশ হয়নি, 1860-এ গোয়া মারা যাওয়ার অনেক দিন বাদে পাবলিশড হয়েছিল। এবার আসছি থিওদোর জেরিকো। জেরিকো হচ্ছে ফরাসি ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে জন্ম।
1791 জন্ম, মাউন্টেড অফিসার অফ ইম্পিরিয়াল গার্ড। আরে বাপ রে বাপ, এটা কে? এটা তো নেপোলিয়ান না, নেপোলিয়ানের একজন অফিসার, কেউ জানি না আমরা নাম কি, অ্যান্টি হিরো। এবং তুমি ইয়েটা দেখো, ঘোড়ার পজিশন, তুমি কম্পেয়ার করো এই দাভিদের, এই নেপোলিয়ান অ্যালপস পর্বত ক্রস করছে এই ঘোড়া আর ওই ঘোড়া, এই পার্সপেক্টিভ কোথায় পাবে তুমি? ডান দিকেরটা একদম মনে হচ্ছে যেন একটা দেয়ালের রিলিফ স্কাল্পচারের মতো, সাইড থেকে একদম পুরো ঘোড়াটার ম্যাজেস্টিক। আর বাঁদিকের ঘোড়াটা কি তুমি তার পশ্চাৎ দেশ দেখতে পাচ্ছ এবং পুরোটা বন্ধ দেখতে পাচ্ছ। এটা এটা একদম ভীষণ পাজলড হয়ে যেত লোকে, এটা কি হচ্ছে এটা? আর হচ্ছে এই টার্ন, এই যে অদ্ভুত ভাবে তার শরীর বেঁকাচ্ছে, এটা দেখেই তোমরা বলবে যে শ্যামবাজারের নেতাজিটা এটা থেকে করা। হ্যাঁ এবং না, শ্যামবাজার নেতাজিটা এটা থেকে ডিরেক্টলি করা না। শ্যামবাজারের নেতাজি তার ডিরেক্ট রেফারেন্স হচ্ছে উটরাম, আমাদের যেটা এখন ভিক্টোরিয়ার গ্রাউন্ডে রয়েছে উটরাম স্ট্যাচুটা। কিন্তু আবার উটরামের স্ট্যাচুটা এইটা যেটা হলো জেরিকোর, এটা একটা টাইপ হয়ে গিয়েছিল। অনেক 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 স্কাল্পচার পেন্টিং এ এই পোজটা দেখা যেত, এই যে ঘুরছে, এই রোম্যান্টিসিজম থেকে এটা হয়ে গিয়েছিল। আম, সেইটা থেকে আলটিমেটলি শ্যামবাজার নেই। সুতরাং এটা শ্যামবাজারের নেতাজিটার একটা পূর্ব সুরি, খুব দূরের পূর্ব সুরি, কিন্তু হ্যাঁ একটা কানেকশন আছে। আর হচ্ছে সাবলাইম, ডান দিকে দেখো, হ্যাঁ আলপস আছে, সেখানেও সাবলাইম বলতে পারো। এই যে সাবলাইমের মধ্যে একটা ছিল বার্কের লেখায়, যে সাবলাইম হচ্ছে তুমি যদি তোমার থেকে বিশাল কিছু, পাহাড়, দাবানল, সুনামি, বিশাল বিশালত্ব, এটা এখানে আল্পসের আর বিশালত্বতে ছিল। আর্টিস্টরা মনে করতো যদি তুমি পাহাড়টাকে পুরো না দেখাও তাহলে বিশালত্বটা আরো বেশি বোঝা যাবে, সেইগুলো ছিল। কিন্তু বাঁদিকের সাবলাইমটা হচ্ছে মৃত্যু, ধ্বংস, এই যে যুদ্ধ, এই 19 সেঞ্চুরির আমাদের ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত যুদ্ধকে ধরা হতো এক্সপিরিয়েন্স অফ দ্য সাবলাইম। যে তুমি এই যে মৃত্যুর সঙ্গে, সাবলাইম তো তোমার থেকে, নেচারের এমন একটা ফোর্স তোমার থেকে বড়, এই যে যুদ্ধে যে মৃত্যুর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি, এটাকে ধরা হতো এক্সপিরিয়েন্স অফ সাবলাইম। এই যে এটাও সাবলাইম ছিল। এটাকে যুদ্ধকে রোমান্টিসাইজ করা হতো 19 সেঞ্চুরিতে, এটা কেটে গেছে কমপ্লিটলি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসে। আহ, ওদিকে ধোঁয়া, বারুদে মানে এক্সপ্লোশন, তার এই যে এইদিকে ওদিকে ডেড বডি পড়ে রয়েছে, লড়ছে লোকে, কামান ভাঙা কামান, রোম্যান্টিক। আরে আর এই যে গোয়া, এত বড় বিশাল পেন্টিং এটা, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এই যে 10 ফুট বাই 8.5 ফুট, প্রায় 10 ফুট 17 ইঞ্চি, 8 ফুট 8 ইঞ্চি, বিশাল পেন্টিং। সেটা করছে, লোকে বলছে যে, এবং ওই জন্য তো সালাতে চান্স পেতো না অনেক সময়। তো বলছে, কি করেছো এত বড়, একটা গ্র্যান্ড ম্যানার, গ্র্যান্ড ম্যানার মানে নিও ক্লাসিক্যাল হবে, এই ডান দিকেরটার মতো হবে, বাঁ দিকেরটাই। তার মানে দাভিদের এটাকে অপোজ করছে গোয়া। আম, আহ, মানে আনছে নতুন অ্যান্টি হিরো, নিজের যা ফিলিং সেইটা আমি পড়বো, পুরোপুরি বেরিয়ে যাচ্ছে না সেই ঘোড়ায় করা অফিসার, কিন্তু কত তফাৎ। আহ, এইটা হচ্ছে জেরিকো খুব কম বয়সে মারা যায়। বললাম যে জেরিকোর সবচাইতে বিখ্যাত পেন্টিং হচ্ছে এটা, তুমি সাইজ দেখো, 23 ফুট, 23.5 ফুট, আর মানে 16 ফুট লম্বা, এটা কি, রাফট অফ দ্য মেডুসা। কি হয়েছিল তখন, মানে ওয়েস্ট আফ্রিকার সঙ্গে ফ্রান্সের যে কলোনি লিঙ্ক, জাহাজ যেত আসতো, তাই এই জাহাজগুলো শিপিং কোম্পানি ছিল তখন, যারা ওই বিভিন্ন কর্মচারী জিনিসপত্র ব্যবসা ট্যাবসা করতো, এবং জাহাজগুলো যত লোক চড়া যায় তার থেকে বেশি লোক চড়াতো। এটা দুর্নীতি ছিল ভেতরে একটা, প্রফিটের জন্য। এরম একটা জাহাজ, তার নাম মেডুসা, সেটা ঝড়ে পড়ে ভেঙে যায়, ডুবে যায়। একটা র্যাফট, একটা ভেলা তৈরি করে 152 জন সেই ভেলায় চড়ে কতদিন যেন, কয়েক সপ্তাহ ওই ওখানে ভাসে। তার মধ্যে থেকে সার্ভাইভার ছিল 15 জন, তাদের একটা জাহাজ উদ্ধার করে। আহ, তারা ফিরে এসে যে বিবৃতি দেয় সেটা একটা স্ক্যান্ডাল হয়ে যায়। এর মধ্যে এই যে জাহাজগুলোকে বেশি ভিড় করানো, তার মধ্যে দুর্নীতি, ঘুষ দেওয়া ইত্যাদি, যে গভর্নমেন্ট ইনভলভ ছিল ইত্যাদি। এটা হচ্ছে 1800 আহ আহ, ওই 10-এর আশেপাশের ঘটনা। 1800 জেরিকো বলল আমি এইটা নিয়ে করবো, কারণ
নিওক্লাসিসিজমে তো কন্টেম্পোরারি করায়, মানে তোমার তো গ্র্যান্ড ম্যানারে হচ্ছে গ্রেকো রোমান সাবজেক্ট, নামই এটা নিয়ে বসে ইয়েদের, মানে ভাবো এই যে রোমান্টিক আমরা বলি না যে আর্টিস্ট যে যে কমিটমেন্ট, আর্টিস্ট যে পাগল আর্টিস্ট, এইটা রোমান্টিক যুগ থেকে এসছে। যে জেরিকো একটা স্টুডিও ভাড়া করলো একটা, শুধু এটা করার জন্য, বড় বড় আছে, এবং সেখানে একটা এই র্যাফটের, মানে প্রথমত হচ্ছে ওই সার্ভাইভারদের দেখে ইন্টারভিউ করলো, তারপরে এই র্যাফটের একটা মডেল তৈরি করলো, তারপরে সে ছবি আঁকলো। এই যে আমায় করতেই হবে এটা, আমরা ওটাকে তো ওই তোমার উত্তম সুচিত্রার শিল্পী এইসবে আমরা তরল করে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি এই যে কমিটমেন্ট, আমি দেখাচ্ছি কি করেছিল এটা করার জন্য, এই যে কমিটমেন্ট আমায় করতে, কিন্তু ওখানে জানে এটাতে সালতে খুব একটা অ্যাপ্রিসিয়েটেড হবে না, কিন্তু আমি করব। সেই সে সাংঘাতিক, সেই দেখো এইখানে বাঁদিকে একটা ঢেউ, এই যে এইখানে ঢেউটা দেখো, এইখানে একটা বিশাল ঢেউ উঠে আছড়ে পড়বে, তাতে এই যে আম, এখানে এরা সব মারা গেছে, এ মারা গেছে, চলে যাবে, এই বডি চলে যাবে, যে বাবা ছেলেকে মানে ধরে রেখেছে, ছেলে ডেড বডি কিছুক্ষণ বাদেই ছেড়ে দিতে হবে, এরা অনেকেই মারা গেছে। আর এদিকে এই একটা পিরামিড তৈরি করে একটা, এখানে একটা কালো লোক, সেটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, একটা আফ্রিকান সে লিড করছে, ওই জামা নাড়াচ্ছে আহ, ইয়ের মানে উদ্ধারের জন্য। আর এই যে আমি আসছি পিরামিডটায়, তো এবং লাস্টের দিকে নাকি ওরা ক্যানিবালিজম করেছিল, নিজেদের মাংস, মানুষে একে যে মৃতর হাতে মাংস খেয়েছিল, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, এবার দেখো তিনটে স্কেচ দেখো, ও হচ্ছে জাহাজটা যে আসছে, এই যে এই জাহাজ, দেখো জাহাজ এখানে, এখানে একটা জাহাজ, এখানেও জাহাজ, এই যে আছে, এই যে হোপ, যে মানুষের যে নেচারের সঙ্গে ফাইট, এটা রোম্যান্টিসিজমের ওই যে সাবলাইম একটা বিশাল ব্যাপার ছিল। আর হোপ, জাহাজ আসছে, যে যে জামা নাড়াচ্ছে এই জায়গায়, কিন্তু ও যেটা করলো, আহ, এইখানে জাহাজটা একবার এরম হয়েছিল এই সার্ভাইভারদের কথা অনুযায়ী, একটা জাহাজ ওদের দেখতে পায়নি, সে জাহাজটা চলে যাচ্ছে। এই যে হোপ আর ডিসপেয়ার, হতাশা আর আশা, দুটোর মাঝখানে যে দোলাচল, একই রকম দোলাচল, এই যে ঢেউটা আসছে, আমরা বাঁচবো কি বাঁচবো না, এই এই মোমেন্টটা ধরেছে। এই যে মানে ড্রামা, অন্য জায়গায় ড্রামা, ওটা নিও ক্লাসিক্যাল ড্রামা না। তুমি এই পিরামিড দেখো। আচ্ছা, এবার দেখো, ও বলেছিল যে আমি মৃত্যুকে, একেবারে মৃত্যুর রং আমি দেখতে চাই। তখন তো গিলেটিন করা হতো, এই মৃত্যুদণ্ড, মাথা স্মাগল করে স্টুডিওতে নিয়ে এসছে, মুন্ডু অ্যাকচুয়াল গিলেটিন, তারপরে মর্গ থেকে হাত পা স্টাডি করতো, আর এইগুলো রেখে দিয়েছিল, সে ডিকম্পোজ করে গেছে, গন্ধ, লোকে ঢুকতে পারে না ওর স্টুডিও। ও আমি করব, এই যে পাগলামিটা, এইটাই আমরা আজকে আর্টিস্টের পাগলামি বলি। আজকে আর আর্টিস্টদের এই মর্গের এই করার দরকার নেই, আমাদের আর ওই ট্রেনিং এর দরকার নেই, কিন্তু এটা করেছিল। হ্যাঁ, দিয়ে এই তুমি পিরামিড দেখো, এখানে একটা পিরামিড, এখানে একটা পিরামিড, এইখানে আরেকটা পিরামিড, তিনটে পিরামিড, এখানে দেখো এই একটা পিরামিড, এই দড়ি দুটো দিয়ে, আর এখানে আরেক দুটো ওভারল্যাপিং পিরামিড। একটা হচ্ছে এই পিরামিডটা হচ্ছে হতাশার, সব মৃত মানে এখানে কিছুটা আশা, আর এখানে হচ্ছে আশার পিরামিড, না আমরা বাঁচবো। আর মানে অন্য লেভেলের ব্যাপার। আহ, এবং অ্যান্টি হিরো এর কাউকে সবাই ম্যাক্সিমাম পিছন ফিরে, কিন্তু এই যে অদ্ভুত একটা রিয়েলিজম আছে, তার যে একটা সত্যি করে তার, এই যে মাথা গোঁজা, যে এটা লোকটা ডেলাখোয়া মডেল দিয়েছিল। হ্যাঁ, এখানে এখানে যে মৃত্যুর যে মুখোমুখি ব্যাপারটা, অদ্ভুত রিয়েলিজম আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ফিগারে দেখো, এর দেখো আইডিয়ালিজমও আছে। পুরো ছাড়তে পারেনি নিওক্লাস, কিন্তু ওটাকে একটা নিও ক্লাসিক্যাল আইডিয়ালিজম রিয়েলিজমের একটা মিশ্রণ আছে। কিন্তু একটা, এটা দেখানো হয়েছিল, একটা মেডেল পেয়েছিল, কিন্তু সেরম ভাবে কোনো অ্যাপ্রিসিয়েটেড হয়নি। একটা অদ্ভুত যুগান্তকারী পেন্টিং এটা, রোম্যান্টিসিজমের একদম সেন্টারে বসে আছে, সাবলাইম রয়েছে, নেচারের বিরুদ্ধে স্ট্রাগল, মানুষকে নেচার ওভার পাওয়ার করে ইত্যাদি, অ্যান্টি হিরো রয়েছে, তোমার অপোজিং অপোজিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওইভাবে নেই, কিন্তু আহ, বাকি জিনিসগুলো তো পুরো মাত্রায় রয়েছে। ডেলাক্রোয়া
ছিলেন ভীষণভাবে অনুরক্ত, জেরিকোর ছোট ভাইয়ের মতো। ডেলাক্রোয়া ওই ছবিটা দেখে তারপরে 1830 সালে আঁকেন। এটা জুলাই রেভলিউশন হয়েছিল 1830-এ। উনি আঁকেন লিবার্টি লিডিং দ্য পিপল। ডেলাক্রোয়া বলেছিলেন, আমি যখনই এই ছবিটা দেখেছি, ও ঢুকতে দিত না কাউকে স্টুডিও যখন শেষ করছে। বললো এই, বললো আমি, বললো ওই যখন এক্সিবিশনে দেখে, বললো আমি দৌড়ে গিয়ে বাড়িতে আমার এটা ইয়ে করি, মানে এই স্কেচগুলো করতে শুরু করি। এই যে বডিটা, এটা হচ্ছে পুরোপুরি, বলে এই বডিটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। এইটা তো দেলাক্রোয়া নিজেই মডেল ছিলেন। আর উনি নিয়ে গেলেন আরেক ধাপ 1830-এ, এটা 1818-19-এ করা, ততদিনে জেরিকো মারা গেছে। আম, আরেক ধাপ, সেটা এখানেও দেখো পিরামিড আছে, এই একটা পিরামিড, এই একটা পিরামিড আছে। কিন্তু ওই যে আইডিয়ালাইজড বডি এখানে বাঁদিকে যেগুলো, ওখানে উনি একমাত্র একটাই আইডিয়াল ফিগার উনি রেখেছেন, এই অ্যালেগোরিক্যাল লিবার্টি। এছাড়া বাদবাকিদের উনি একেবারে রাস্তার লোক করে দিলেন, যারা রিভোল্ট করেছিল। সে একদম রাফ, এইখানে যারা পড়ে আছে, মানে এখানে যারা পড়ে, তার মধ্যে তো এই যে হাত মাসল দেখো, কেউ অতদিন ভেলায় করে ভাসলে কারোর এরম চেহারা থাকতে পারে, সেটা তো দেখায়নি যেরকম। কিন্তু এখানে কিন্তু একেবারে পরিষ্কার, এখানে ওর এই যে পিউবিক হেয়ারের অঞ্চলটা পর্যন্ত কিছুটা দেখ, যেটা ছিল একেবারে ট্যাবু। ছবিতে পিউবিক হেয়ার দেখানো যাবে না, এখানে দেখো তো পিউবিক হেয়ার, এই যে এইখানে দেখা যায়। তারপরে এখানে এখানে এই লোকগুলো একেবারেই রাস্তা। উনি আরো ঠেললেন জিনিসটাকে রোমে। আর সাবলাইম, এই যে পেছনে ধোঁয়া, যেটা জেরিকোর ওই যে ঘোড়সওয়ার থেকে আমরা পাচ্ছি, তার যে পেছনে ইয়ে হচ্ছে, সব কামান ছুটছে, ইয়ে মানে সেই অদ্ভুত সেই বারুদের ধোঁয়া, তার মধ্যে দিয়ে এই মানে এর লিড করছে সেই ডেড বডির ওপর দাঁড়িয়ে। এখানে এই লোকগুলো কে? এরা তো সব রাস্তার লোক। এরা গিয়ে ওই দখল করে ওই যে জামা কাপড় নিয়ে নিয়েছে বড় লোকের বাড়ি থেকে। এ তো এই এই এগুলো, এই যে ফ্রক কোট, টপ হ্যাট, এগুলো পরার মতো লোকই এরা না। এই আর মানে সাইকোলজিক্যাল, এবং তারপরে হচ্ছে লুজ ব্রাশ স্ট্রোক ডেলাক্রোয়ার, সেটা তো আছেই। রোমান্টিক। এইবারে এই এখানে দেখো, ভালো করে দেখো এখানে কি রাফ। এইটা কিন্তু জেরিকো ওইভাবে করেনি। এখানে একটা বাচ্চা, আম, এখানে যে যে ডেড বডি গুলো, সেগুলো ওই র্যাফট অফ দ্য মেডুসার ডেড বডির থেকে আরো যেন কাছের, রিয়েলিজমটা আরো কাছের। কিন্তু এখানে একটা আইডিয়াল ফিগার দিয়ে দিয়েছে, এরকম ব্রেস্ট খোলা, এই লিবার্টি। এবার আমরা চলে যাই ল্যান্ডস্কেপে। ল্যান্ডস্কেপে এইবারে সাবলাইম, এবার আমরা ক্যাসপার ডেভিড ফ্রেডরিকের কাজ দেখি। উনি জার্মান ল্যান্ডস্কেপ পেন্টার। ল্যান্ডস্কেপ যখন আসছো, তখন বলা হতে লাগলো যে সাবলাইম যে বিউটিফুল একদিকে, আরেকদিকে সাবলাইম, ক্লাস, তার মানে কি ক্লাসিক্যাল বিউটি। কিন্তু ল্যান্ডস্কেপ যখন দেখছো, সেখানে সাবলাইম মানে এডমান্ড বার্কের মতে একটা সূর্যাস্তের শান্ত দৃশ্য সাবলাইম না। সাবলাইম হচ্ছে সুনামি আর দাবানল ওইসব। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে মনে হতে লাগলো যে এখানে তো ওইরকম ভাবে ক্লাসিক্যাল বিউটির ব্যাপার নেই। ক্লাসিক্যাল নিও ক্লাসিসিজমে ল্যান্ডস্কেপ তো খুব একটা বিরাট ব্যাপার ছিল না, ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড। তাহলে সাবলাইমটা, আমি একটা শান্ত দৃশ্যকেও কেন সাবলাইম বলবো না? সেই জন্য পাল্টাতে লাগলো ভিউটা, যে শান্ত দৃশ্যকেও অনেকে লিখতে লাগলেন যে একটা ট্র্যাঙ্কুইল, একটা বিস্তৃত সমুদ্র, কিন্তু শান্ত সমুদ্র, সুনামি আসছে না, সেটাও সাবলাইম হতে পারে। এই যে সাবলাইম ইজ বিটুইন বিউটিফুল, সাবলাইম একদিকে আর বিউটিফুল একদিকে, সেটা না করে সাবলাইমের যে সংজ্ঞাটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো এখানে। মঙ্ক বাই দ্য সি, যে ক্যাসপার ডেভিড ফ্রেডরিক, বাইরে, এগুলো তো বাইরে করা না, বাইরে স্কেচ করে এনে ভেতরে করা। উনি বলে জানলার দিকে পিছন ফিরে বসে ল্যান্ডস্কেপ করতেন। মগ দাঁড়িয়ে আছে, ভাবছে সমুদ্র বিস্তীর্ণ, এই যে সাবলাইম, যে আমি কিছু না। মঙ্ক মানে যে সন্ন্যাসী, সে তো সবকিছু ছেড়ে এসছে পৃথিবীতে, তার তো কোনো ইয়ে নেই, মানে তা ত্যাগ করে এসছে। তাহলে সেও ত্যাগ করেও সে ওই প্রজ্ঞার, যে জ্ঞানের ওই জায়গায় পৌঁছতে পারেনি। সে শুধু
ভাবছে যে আমি ইনসিগনিফিকেন্ট, এই ছোট্ট আমি নেচারের কাছে। এইটা ছিল ল্যান্ডস্কেপ পেন্টিং এ ক্যাসপার ডেভিড ফ্রেডিকের বক্তব্য। তুমি আকাশ দেখো, অ্যাকচুয়ালি সমুদ্রটাও বেশ বড় করে দেখাচ্ছে, আকাশ। আর এখানে একটা জিনিস বলি, এখানে যে এই যে দিগন্তটা সন্ন্যাসীর মাথার ওপর দিয়ে গেছে, এর ফলে সন্ন্যাসীকে আরো ছোট করে দিয়েছে। তুমি যদি একটা কম্পোজিশন করতে যাও, নিজে করে দেখো, তুমি দিগন্তটাকে সন্ন্যাসীর মাথার নিচে দিয়ে চালাও, মানে দিয়ে দাও, তাহলে কিন্তু সন্ন্যাসীটা অত ছোট দেখাবে না, ছোটটা আরো ছোট হয়ে গেছে এইটার জন্য। আর কি সিম্পল ছবিটা! এইখানে একটা রকি একটা সমুদ্র ধার, আর স্ট্রেট সমুদ্র, আর এক মানে আহ, ভীষণই সিম্পল কালার প্যালেট, মঙ্ক বাই দ্য সি। এইটা করলেন। তারপরে উনি ওয়ান্ডারার অ্যাবভ দ্য সি অফ, এখানে আবার অন্য ত্যাগ যে করেনি সেও ওভারওয়েলম, ত্যাগ যে করেছে সেও ওভারওয়েলম, নেচার যে সাবলাইম দেখছে, আহ, দাঁড়িয়ে জাস্ট দেখছে। এটা এত মানে জেনারিক হয়ে গেছে, বারবার বারবার রিপ্রোডিউস হয়েছে। তাহলে কি, সমাজের যে স্তর, তুমি যদি হিউম্যান হও, তুমি নেচারের কাছে, নেচারের যে আহ, শক্তি, তার কাছে তুমি ইনসিগনিফিকেন্ট, তাৎপর্য নেই তোমার কোন, তুমি নশ্বর। এই যে মানুষের, তুমি ডান দিকে বৈভবের ঔদ্ধত্য দম্ভ বলো, বাঁদিকে যদি সন্ন্যাসীর নিজের কোনো দম্ভ না থাকতে পারে, আমরা বলি দেখো সন্ন্যাসী মানে প্রাজ্ঞ লোক, সেটা বলো, কিচ্ছু না, কিচ্ছু না। নেচার, ব্যাক টু নেচার, এটা দেখো। এর মধ্যে সাবলাইম বলছে, কেন সাবলাইম হবে না? এই মানে উনি বলছেন না, মানে ও তখন আস্তে আস্তে বদলাচ্ছে। তো এটা তো 50-60 বছর, ওই অর্থে কিছু কয়েক বছরের মুভমেন্ট না, 50-60 বছর ধরে তো চিন্তা ভাবনা বদলাচ্ছে। একটা ওক বনের মধ্যে, ওক ফরেস্টের মধ্যে একটা ক্যাথিড্রাল, যেটা হচ্ছে মানুষের অ্যাকমপ্লিশমেন্টের একটা সিম্বল, ভেঙে গেছে, সভ্যতা চলে যায়, কিন্তু গাছের যে কঙ্কালের মতো গাছ ওটাকে ফ্রেম করে দাঁড়িয়ে আছে। এর আবার বসন্তকালে পাতা আসবে, কিন্তু এই মানুষের, আর এই রোমান্টিক এই ধরনের চিন্তা ভাবনায়, এই যে ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ ভীষণ প্রিয় ছিল রোমান্টিক পেন্টারদের। এই যে রুইন্স, কারণ ওটাতে তো হিউম্যান সিভিলাইজেশনের, মানব সভ্যতার খুব ভঙ্গুর দিকটা ভালো বোঝানো যায়। ভীষণ রোমান্টিকরা পছন্দ করে দেখো, মানুষ সব গ্রেভিয়ার্ড, এখানে একটা প্রসেশন যাচ্ছে সন্ন্যাসীদের, দেখো সন্ন্যাসীদের কিচ্ছু না, তাদের আছে, কিন্তু আর সব বরফ জমে রয়েছে। শীতকালের একটা, তোমরা যারা বরফের ল্যান্ডস্কেপে অভিক কিছুটা পারবে বুঝতে, কিন্তু তাও অতটা তো আমি জানি না কতটা বরফ পড়ে, কিন্তু এই যে চুপচাপ বরফ পড়ার পরে না একটা অদ্ভুত নিস্তব্ধতা থাকে, একটা অদ্ভুত একটা বরফ ভর্তি একটা ল্যান্ডস্কেপ, একটা অদ্ভুত মানে তোমাকে, তুমি যদি না অভ্যস্ত থাকো, তোমাকে পাজল করে দেবে, একটা নিস্তব্ধতা চতুর্দিকে, সাবলাইম, একেবারে সাবলাইম। এবং এর মধ্যে, এবং উনি ছিলেন খুব স্পিরিচুয়াল মাইন্ডেড, উনি অ্যাকচুয়ালি খুব ধর্মীয় ছিলেন, মাথা প্রোটেস্টান্ট, ওটা তো জার্মান। উনি ওখান থেকে বলছি কি হবে এই এই দম্ভ দিয়ে, মানব সভ্যতার দম্ভ। এটা এটা একটা আরো দু তিনটে আছে এর সঙ্গে, আমি একটা দেখাচ্ছি এই এই ধরনের রুইন্স। এইবার চলে আসছি আমি ইংল্যান্ডে, একেবারে আলাদা, তার স্টাইলে কোনো মানেই নেই, মানে কোনো মিলই নেই। জন কনস্টেবল, উনি করছেন প্যাস্টোরালিস্ট, গ্রামের। জন কনস্টেবলের সঙ্গে সবসময় আমার খুব জীবনানন্দ দাশের কথা মনে হয়। উনি যে গ্রাম, ইংলিশ কান্ট্রি সাইড একটা ব্যাপার, আমি সত্যি কথা বলছি। ইংল্যান্ডে যদি তুমি এই এপ্রিল এই সময়টা যাও বসন্তকালে, অদ্ভুত একটা চরিত্র আছে ইংলিশ কান্ট্রি সাইডে, মানে গ্রামের দিকে তুমি যখন বাসে বা ট্রেনে যাবে বা গাড়িতে, তার রং, তার এই যে ঢেউ খেলানো, মানে অদ্ভুত একটা জায়গা আছে আমি পরিষ্কার, আহ এর আমি দেখেই বলছি আর কি, অদ্ভুত একটা সেই। আর এই মেঘ,
উনি না, এগুলো তো বাইরে ওভাবে বসে বসে করা না, ওই যে মেঘগুলোকে, দুর্দান্ত মেঘের স্টাডি আছে ওর, একেবারে অ্যাকিউরেট ভাবে এই বিভিন্ন মেঘের যে ফরমেশন, যেটা সায়েন্টিস্টরা বুঝবে, সেইভাবে করতে চাই করে সব, মানে অদ্ভুত। আর এইখানে আমি দিচ্ছি তোমাকে সাবলাইমের সঙ্গে পিকচারেস। পিকচারেস মানে কি? পিকচারেস হচ্ছে আমরা যে বলি না ছবির মতো। উম, উইলিয়াম গিলপিন এইটা বলেছেন যে হোয়াট ইজ পিকচারেস। পিকচারেস কি? যেটা একটা ছবিকে উপভোগ্য করে তোলে, যেসব রুলগুলো, যেমন এই যে একদিকে তোমার, যেটা আমরা আর্ট কলেজে ল্যান্ডস্কেপে সবসময় আসে, একদিকে হেভি থাকবে এই যে গাছের ওখানে তোমার বাড়িটা রয়েছে, এদিকে আমাদের চোখটা চলে যাচ্ছে এই যে নালাটার বা খালের মধ্যে দিয়ে চোখ যাচ্ছে, ওদিকটা আবার ফাঁকা, চোখটাকে কিছুটা এস্কেপ দিচ্ছে, আকাশটা দিয়ে ফ্রেম। পিক এগুলো হচ্ছে পিকচারেস্ক রুলস। এটা পরে উইলিয়াম গিলপিনের পরে আরো কিছু চিন্তাবিদ এটাকে আরো ব্যাখ্যা করেছেন, অন্যদিকে নিয়ে গেছেন। পিকচারেস্ক এর মজাটা হচ্ছে যে ছবির রুল যেটা হয়েছে, আমরা কি বলি যে একটা ছবি তো বাস্তবে একটা নিসর্গ দৃশ্য দেখছি, এবার ছবিটা নিসর্গের মতো না, পিকচারেসকে আমরা করে দিয়েছি নিসর্গটা ছবির মতো। আমরা বলি না ছবির মতো ল্যান্ডস্কেপ, এখন বাংলায় আমরা কেন বলি ওটা আমি জানি না, ওটা ইংরেজির ওটা থেকে এসছে কিনা, কিন্তু ইংরেজিতে এই যে পিকচারেস্ক, পিকচারেস্ক একটা প্রপার্টি কিনেছে ইয়েতে তোমার গ্রামের দিকে। এইটা ভীষণ পপুলার হয়, কারণ ইংল্যান্ডেই প্রথম ইউরোপে যে ল্যান্ডেড জেন্ট্রি যাদের বলে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় ল্যান্ডেড জেন্ট্রি তারা খুব পাওয়ারফুল হয়ে ওঠে, যেটা আমাদের জমিদার আর কি। আহ, অনেকটা পিকচারেস তাদের সমস্ত সব বাড়ি যদি দেখো, সব প্রপার্টি, তোমার এইটা মনে হবে পিকচার। আমরা এখন এত খেয়ে গেছি এটা, পিকচারেস বলতে আমরা রিয়ালিটির দিকে তাকে আমরা বলি ছবির মতো। এটা অদ্ভুত একটা আয়রনি আছে এর মধ্যে, কিন্তু যাই হোক, এটার মধ্যে একটা অদ্ভুত শান্ত। হ্যাঁ, এটাও। এবার বলছে পিকচারেসকে কোথায় বসাবো? সাবলাইম, বিউটিফুল। কিন্তু ততদিনে তো সাবলাইমের তোমার 1821-এর মধ্যে সাবলাইমের চিন্তা ভাবনা বদলাচ্ছে। আহ, কিন্তু বলা হতো একদিকে বিউটিফুল, একদিকে যদি সাবলাইম হয়, পিকচারেস্ক মাঝামাঝি জায়গায়। পিকচারেস্ক বলতে তখন বোঝাতো ওই শান্ত, অর্থাৎ পরবর্তীকালে চিন্তা ভাবনার বদলে যেটা হয়েছে, পিকচারেস্কও এক ধরনের সাবলাইম, কিন্তু ওই নিও ক্লাসিক্যাল বিউটি থেকে একদম আলাদা। পিকচারেস্ক হচ্ছে বিউটিফুল আর সাবলাইমের মাঝখানে একটা স্তর, কিন্তু আমি এটাকে খুব অ্যাডামেন্টলি সাবলাইম এর মধ্যেও আছে বলবো। এই দেখো ডিটেল, এবং এটা কিন্তু একদম ওই ধরে ধরে করা নয়, এর মধ্যে যথেষ্ট লুজ ব্রাশ স্ট্রোক আছে, বেশি বড় না ছবিগুলো, অনবদ্য সমস্ত ল্যান্ডস্কেপ। এই যে আমাদের যে ল্যান্ডস্কেপ ট্রেডিশন, যে আর্ট কলেজে ইন্ডিয়ায় যে ল্যান্ডস্কেপ শেখায়, তার প্রতিটা জিনিস এসছে এই রোমান্টিক ইংলিশ ল্যান্ডস্কেপ পেন্টিং থেকে। এটা তুমি দুটো দেখো কত তফাৎ। তুমি রোমান্টিক যে স্টাইলিস্টিক যে নয় মুভমেন্টটা দেখো, একটা হচ্ছে ভিশনারি, উনি এটা ওটা স্কেচ করে তারপরে পুরো মন থেকে করেছেন, মানে ভিশনারি ল্যান্ডস্কেপ বাঁ দিকেরটা। ডান দিকেরটা অ্যাকচুয়ালি উনি কিন্তু দেখেছেন, এটা এটা ওর গ্রাম, ওর অ্যাকচুয়ালি ওর কিছু সরিয়েছে নিশ্চয়ই আমার কম ওই যে পিকচারেস্কের খাতিরে, কিন্তু মোটামুটি তুমি জায়গায় গেলে এগুলো দেখতে পাবে, আজও হয়তো পাবে দেখতে। আহ, এবং বলে ওর এত অ্যাকিউরেট না, সায়েন্টিস্টরা পর্যন্ত অবাক হয়ে যায়। টার্নার একই জেনারেশনের, একদম আলাদা। টার্নার আবার ওরম বাইরে দেখে ওরকম না, টার্নার হচ্ছে অ্যালেগোরিক্যাল ল্যান্ডস্কেপ। ফাইটিং টেমেরে, টেমেরের হচ্ছে ইংরেজদের তো নৌবহরের বিরাট আহ, ব্যাপার, ওদের বিশাল শক্তিশালী। টেমেরিয়ার হচ্ছে একটা ইংরেজ নৌবহরের একটা জাহাজ, যেটা অনেক যুদ্ধ টুদ্ধ জিতেছে। এইবার সেটাকে টেমস নদী দিয়ে টাগ বোট, ওই যে গাধা বোট, তাকে টেনে নিয়ে যাচ্ছে তার গ্রেভিয়ার্ডে, তার কাজ হয়ে গেছে আর সেটা মানে হুম, বাতিল। এই যে বাতিল, এত বিশাল এলিগেন্ট, প্রথমত হচ্ছে টানা এই যে এবার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিরোধীদের, এইখানেও তোমার এখানেও ডান দিকে যদি দেখো, এটাও তো মানে নেচার, নেচারে ফিরছি আমি, বাঁদিকেও তাই, এটা কাল্পনিক, এটা ডান দিকেরটা অবজারভেবল নেচার। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে নেচারকে আমি হ্রাস পড়াবো,
লাগাম পড়াবো, এর ব্যাপারটা তো আছেই। আর এখানে তো তোমার পুরোপুরি এই যে গাধা বোট, এই যে কালো একটা মেটালের তৈরি, ব্যাক করে ধোঁয়া ছাড়ছে, আগলি আগলি, এটা একটা 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 ভীষণ বিচ্ছিরি ব্যাপার, ওই এলিগেন্ট জিনিসটাকে নিয়েই চলে যাচ্ছে, এই ব্যাপারগুলো ছিল। আর আকাশের যে একটা বিষণ্ণতা, এইখানেই প্যাথেটিক ফ্যালাসিটা আসে, বিষণ্ণ আকাশ। মানে এটা সত্যি হয়েছিল, এটাকে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু টেমস নদী দিয়েই নিয়ে গিয়েছিল, কিন্তু উনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে হতে পারে না। এটা এত রিস্কি কাজ, টেমস নদীতে যত ট্রাফিক রয়েছে তার মধ্যে দিয়ে নিয়ে যাবে, এবং সন্ধেবেলা, সন্ধে পড়ছে, এটা হতেই পারে না গোধূলির সময়। এটা অন্য ভাই উনি ইমাজিন করছে। আরেকটা দেখো, স্লেভ শিপ, এগুলো বড় পেন্টিং আদৌ না, এটা বস্টনের মিউজিয়ামে আছে। ওই যে স্লেভদের যখন নিয়ে আসতো, তখন ওই যে ওই যে যেটা র্যাফট অফ দ্য মেডুসায় দেখলে, মানে মানুষের লোভ কিভাবে, পাপ কিভাবে শাস্তি পায়, আহ, ঝরে পড়েছে সব, তখন যেটা করতো ওই স্লেভদের না ফেলে দিত শিকল বাঁধা অবস্থায়, যাতে জাহাজের ওজন কমাতে। সেইখানে দেখো, এইখানে সব দেখতে পাবে তুমি, সব ওই ইয়েতে ড্রয়িং ট্রয়িং খুব মানে ধরে নয়, এখানে সব শিকল বাঁধা, সেই হাঙড়ে খাচ্ছে, এ মানে যাচ্ছে তাই ব্যাপার, সব মানুষের পাপের শাস্তি। আহ প্যাথেটিক ক্রুদ্ধ আকাশ, ঝড়। এইবার তুমি যদি এই দুটোকে দেখো, এই দুটো হচ্ছে সাবলাইমের দুটো দিক। তো পরে যে বদলে গেছে, তাতে ওই ক্লাসিক্যাল বিউটি আইডিয়ালের ওটা আর পয়েন্ট না। এবার সাবলাইমের তোমার, এটা তো 1848 মানে মানে 1838 অনেক রোমান্টিসিজমের শেষের দিকে করা। আম, বাঁ দিকেরটাও সাবলাইম, একটা ট্র্যাঙ্কুইলিটি আছে, ডান দিকেরটাও সাবলাইম। টার্নারের নিজের কাজেই প্রমাণ হয়। ইন্ডিয়াতে ল্যান্ডস্কেপ পেন্টিং যারা করে, তারা টার্নার আর কনস্টেবল নিয়ে খুব লাভালাভি করেছে চিরদিন। তুমি দেখো কনস্টেবল একই জেনারেশনে, খুব ইয়াং বয়সে মারা গেছে কনস্টেবল, কিন্তু একই জেনারেশনের কি আলাদা তার স্টাইল। বাই দ্য ওয়ে, টার্নারের ছবি কিন্তু মানে স্টাইলের দিক থেকে এটা ইমপ্রেশনিস্ট নয়, এটা লোকে একটু মানে সাজেস্টিভ ভাবে রং চাপালে মনে হয় এনজয়, তা নয়। ইমপ্রেশনিজম যখন আলোচনা করবো তখন দেখবো, আমি এটা নিয়ে আসবো আবার তফাৎ বোঝানোর জন্য। কিন্তু দুজনের স্টাইল কমপ্লিটলি আলাদা, ইমেজারি আলাদা, আহ, এবং বক্তব্য অনেক আলাদা। এখানে টার্নার ডিরেক্টলি বলছে এই যে মডার্নিটি এটা আমাদের মানে কদর্য, এখানে তা বলছে না, কিন্তু ইনডিরেক্ট যে আমার দেখো শুনবে একটা জীবনানন্দের ধানসিঁড়িটি টাইপের একটা মেসেজ। আহ, এটার সঙ্গে এটা দুটোই অ্যালেগোরিক্যাল, ডান দিকেরটা অ্যালেগোরিক্যাল, মানে কিন্তু কতটা তফাৎ এই রোমান্টিসিস মুভমেন্টের মধ্যে। এবার আসি আমেরিকা, আমেরিকায় তখন কি হচ্ছে, আমেরিকায় তখন নেটিভ আমেরিকানদের মারতে মারতে, সরাতে সরাতে এরা এগোচ্ছে। আহ, মানে পশ্চিম আমেরিকা তো বিশাল ভূখণ্ড, ইউনাইটেড স্টেটস যেটা দেশটা, এটা ভারতবর্ষের 5 গুণ বড়, 5 গুণ। সেখানে ইস্ট কোস্ট থেকে এরা ওয়েস্ট কোস্টে, তখন ক্যালিফোর্নিয়া ফ্রিমোনিয়া কিছু ছিল না, মানে ওসব মেক্সিকোর আন্ডারে ছিল। এখানে একটা স্কুল, এটাও একটা মুভমেন্ট রোম্যান্টিসিজমের আন্ডারে, হাডসন রিভার স্কুল। হাডসন রিভার হচ্ছে একটা বিশাল নদী যে নিউ ইয়র্কের পাশ দিয়ে গেছে। কিছু আর্টিস্ট এই হাডসন নদীর আশেপাশে ছবি আঁকতে শুরু করে, যে তারা এই ল্যান্ডস্কেপকে দেখে, এটা হাডসন নদীর পাশে আঁকা না, কিন্তু হাডসন রিভার, তারা হাডসন রিভারের পাশে পাশে আঁকা শুরু করেছিল, কিন্তু হাডসন রিভারের থেকে অন্য জায়গায় তার নাম হয়ে যায় হাডসন রিভার স্কুল। এটা কোনো স্কুল না। এই যে তারা দেখছে এই যে আমেরিকার যে ল্যান্ডস্কেপ, এই ইউনাইটেড স্টেটে ভাবতে পারবে না তার, মানে সব রকম ল্যান্ডস্কেপ এখানে আছে, মরুভূমি আছে, পাহাড়ি। এটা হচ্ছে ম্যাসাচুসেটস এর, আমি যেখানে থাকি তার আশেপাশেই করা। আম, তার ওই একটা একটা যেন একটা সাবলাইম, এটা যেন। কিন্তু এখানে যে নেটিভ আমেরিকানরা থাকতো, মানুষ যে অনেকদিন ধরে আছে, তুমি তাদের সেইগুলো কিন্তু কোনো সচেতনতাই ছিল না। আহ, যেন আমরা যেন কি বলবো, একটা নিষ্পাপ ভার্জিন ল্যান্ডস্কেপ দেখছি। টমাস কোল তাদের মধ্যে পুরোধা।
এবং এই যে এখানে এটা আরেকটা, এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট, রাজ্যটার আপস্টেট নিউ ইয়র্ক বলে। এদিকে। এবং এর অনেকগুলো এখনো তুমি যদি যাও ঠিক স্পটটায় অনেকগুলো এরকমই রেখেছে, মানে কোনো ওই যে বাড়ি ফাড়ি দেখা যায় না। ম্যানিফেস্ট ডেস্টিনি হচ্ছে এই যে মারতে মারতে নেটিভ আমেরিকানদের শেষ করতে করতে এগোনো পশ্চিমের দিকে, এইটাকে ওরা জাস্টিফাই করতো যে আমরা ম্যানিফেস্ট, এটা আমাদের বাইবেল থেকে আমাদের অধিকার দেওয়া হয়েছে, আমাদের ভবিতব্য এবং ওদের ভবিতব্য আমাদের দ্বারা মানে আমরা ওদের সরিয়ে দেবো, এটা ওদের ভবিতব্য। এইটা যাই হোক, এটা খুব সাংঘাতিক একটা চ্যাপ্টার। এটা হচ্ছে ওই যখন এগোচ্ছে 19th সেঞ্চুরির প্রথম দিকে, কিন্তু এটার চিন্তাধারাটা রোমান্টিক। কিন্তু এখানে আবার রোমান্টিসিজমটা অন্যভাবে, এটা অচেনা ল্যান্ডস্কেপ হিসেবে প্রকাশ পাচ্ছে, কিন্তু ওইগুলো আছে। এই যে সাবলাইম, এই যে বিশালত্ব, এগুলো সমস্ত রয়েছে। আম, এখানে ওরম ভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধিতাটা আমেরিকায় ওরম ভাবে ছিল না, যেটা তুমি এতে দেখতে পাচ্ছ টার্নার ফার্নারের মধ্যে ইউরোপে। স্কাল্পচারে কি, স্কাল্পচারে খুব লিমিটেড ছিল। এই ধরনের, এই আতোয়ান লুই বাহির, এই ধরনের যে নেচারের ফাইট, এই যে খরগোশ ধরছে বাঘ, এই ধরনের স্কাল্পচারের তো আমরা স্কাল্পচারের প্রোগ্রামে দেখেছি, স্কাল্পচারের তো লিমিটেশন ছিল। এই ধরনের জন্তু নিয়ে, একটা জন্তু আরেক জন্তুকে মারছে, এগুলো এই যে নেচার, নেচারের যে বিভিন্ন খেলা, এটাই রোমান্টিক। বা ধরো এই যে ডান দিকের, এটা আমি অনেকবার দেখিয়েছি, এই যে আশ দথিয়ফে আছে তোমার এই যে 1792 এর মার্চ নিয়ে একটা করা একদম আইডিয়া, এটাকেই আমরা রোমান্টিক বলবো। এর বেশি স্কাল্পচারে কিছু হয়নি, আর রোমান্টিক আর পাবো না। এই মুভমেন্টটা হচ্ছে আমরা পরবর্তীকালে যেসব মুভমেন্ট দেখবো সেরকম নয়, কিন্তু এটার মধ্যে প্রচুর ডাইভার্সিটি আছে, এবং ডাইভার্সিটি আছে বলেই ওই ইউনিক ব্যাপারগুলো এক একজন আর্টিস্টের আমরা চোখে পড়ে। আহ, এবং কিন্তু এই মুভমেন্টটা মানে কি বলবো, তোমার 70-80 বছর এটাকে বলা হচ্ছে। এরপরে ওরকম ভাবে কাট অফ কিছু নেই। আমি পরেরটাই যখন যাব, বারবিজন স্কুল, তখন একটা গ্রেডেশন, একটা গ্রে এরিয়া আছে। কিন্তু মোটামুটি 19th সেঞ্চুরির প্রথম ভাগটা পুরোটাই এই রোমান্টিসিজম। এটা পরিষ্কার ভাবে একটা মুভমেন্ট, কিন্তু মুভমেন্ট বলতে আমার ওই ডেফিনিশনে পুরোপুরি আঁটে না। তোমাদের কোনো চুটকো চাটকা প্রশ্ন থাকলে আমরা ডিল করতে পারি, যদি কিছু। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রোমান্টিসিজম এই এখনো পর্যন্ত তো আছে, মানে সেই আমি বলছি যে সেই অর্থে যে এই হ্যাঁ, যে হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপ, এই যে হ্যাঁ, দেখতে হ্যাঁ, ভালো, এই যে দারুণ ব্যাপার, হ্যাঁ সেইটা কিভাবে এত দিন ধরে, মানে তার হ্যাঁ, মধ্যে তো অনেক মুভমেন্ট হয়ে শেষ এক্স্যাক্টলি। হয়ে গেছে। এই দেখো, এইটা হচ্ছে তার কারণ। এটা খুব একদম সত্যি কথা। সেটা কি তার একটা কারণ হচ্ছে সাইকোলজি? রোমান্টিক আইডিয়ালস ইউরোপে এমন কতগুলো জিনিসকে টাচ করেছে, মডার্ন হিউম্যানিটির কিরকম, এরকম একটা আয়রনি দেখো, ওটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের রিয়াক্ট হুম। করছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল, এইটি তো ব্যাপার, এই যে ম্যান অ্যান্ড মেশিন, হিউম্যান এলিয়েনেশন, এগুলো তো নিও ক্লাসিক্যাল আইডিয়াল তো এগুলোকে অ্যাড্রেস করতো না। হুম। মজার ব্যাপারটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, বা ওরম ভাবে সবাই পুরোপুরি বিরুদ্ধে না, কিন্তু রিয়াক্ট করছে, করতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যে মানুষের জীবন হবে, মন হবে, সেগুলোর অনেক জায়গায় এমন টাচ করেছে যে আজও পর্যন্ত আমরা ওটাকে ভ্যালিড মনে করি। এবং আর্ট দেখো, তুমি একটা ইমেজ যখন করছো, আমি সবসময় বলি যে রিয়েলিজম অ্যাবস্ট্রাকশন, একটা ইমেজ যখন একটা বাস্তব থেকে ধরা যাক রিয়েলিস্টিক ইমেজ, সবচেয়ে রিয়েলিস্টিক ইমেজের মধ্যে তো একটা অ্যাবস্ট্রাকশন আছে। তুমি একটা আহ, জিনিসকে তুমি তো একটা ইমেজ করছো, তার মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন, দর্শনগতভাবে অ্যাবস্ট্রাকশন থাকে। তেমনি তুমি যখন ইমেজ করছো একটা না, তুমি যখন একটা লোক দাঁড়িয়ে আছে তার ছবি আঁকছো, আহ, একটা একটা রোম্যান্টিসিজমকে তুমি যেভাবেই ডিফাইন করো,
একটা টাচ থাকে, একটা একটা কোনো একটা রোমান্টিসিজমের একটা যে দিক ছিল, আমি ওটা তো ওইভাবে বলা হয়নি, অ্যাডভেঞ্চারাস, যে নিও ক্লাসিসিজমের মধ্যে অ্যাডভেঞ্চার ওভাবে ছিল না। আমি তো নিচ্ছি গ্রেকো রোমান থেকে, গল্প থেকে নিচ্ছি গ্র্যান্ড ম্যানার। রোম্যান্টিসিজমে এই যে নিজের জার্নি, এই যে আর্টিস্টের যেটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে করে দিয়েছি, এর মধ্যে অ্যাডভেঞ্চার আছে। তুমি যখনই একটা যেন ছবি আঁকছো, একদম একটা পোর্ট্রেট করছো আর কিচ্ছু না, বা একটা ল্যান্ডস্কেপ করছো, একটা অ্যাডভেঞ্চার, একটা রোমান্টিক একটা টাচ এমনিই আছে। এবং রোমান্টিক মুভমেন্টটায় এই যে অ্যাডভেঞ্চারাস জায়গাটাকে ওপরে নিয়ে এসছে। এবং এটা এখনো পর্যন্ত তো চলছে, চলতে আমরা মানুষের এমন জায়গা টাচ করেছে না, যে মানুষের আধুনিকতা উত্তর আধুনিকতা যাই বলো, ইভেন উত্তরাধুনিকতা এটাকে অনেকটা আঘাত করেছিল। উত্তর হুম। আধুনিকতার যে মানে পোস্ট মডার্ন, এতে অনেকটাই আঘাত করা, এই রোমান্টিকের যে যেমন ওটাকে মডার্নিস্ট বলে দূরে সরানো, কিন্তু তাও তুমি দেখবে একটা কিছুটা থাকেই। তাও কিছু না কিছু, আর মানে যদি কোনো না তুমি কোনো। মডার্নিস্ট প্র্যাকটিস বলো, পেন্টিং টেন্টিং এ, হ্যাঁ, ল্যান্ডস্কেপ বলতে হবে না, যে কোনো কিছুতেই তুমি যে কাজ করো, এই যে টেকনোলজিতে মানুষের রোমান্টিক ব্যাপার আছে তো, টেন্ডেন্সিস আছে। একদম একদম ঠিক কথা। এটা এটা সেই জন্যই এটা আজকে আজকে এটার উপরেই শুধু রাখলাম, যে এটা বারবার এসে পড়বে, এই মুভমেন্টটা এসে পড়বে। কিন্তু আবারও বলছি, মুভমেন্ট হিসেবে এটাকে যেভাবে আমরা মুভমেন্ট বলতে যেটা মনে হয় আরো পরের দিকে গিয়ে, সেরম নয়। এটা আহ, প্রায় দু তিনটে জেনারেশনের এমন, কিন্তু আমি এখানে ওই ট্রেন্ড বলবো না, কারণ এর তো একটা বিশালতম লেগাসি রয়েছে, এটাকে আমি মুভমেন্ট না বলে পারবো না। ওরম ভাবে কেউ সঙ্গবদ্ধ হয়নি, বা তুমি এরম করছে, হ্যাঁ আমি আর এরম না। মানে টার্নার আর কনস্টেবলের পরিচয় ছিল খুব ভালো মতো। এখন আমি ঠিক জানি না টার্নার কনস্টেবল একে অন্যের কাজ সম্বন্ধে কিছু মনে করতেন, যে একদম তো আলাদা সমস্ত দিক থেকে। সেরম ভাবে পরিচয়ও ছিল না, এই তো জার্মানি, ওই ইংল্যান্ড, ওই এবং আমাদের এখানে মানে পরের দিকে ওই কনস্টেবল মানে ভীষণ একটা আদর্শগত জায়গা থেকে ওর কনস্টেবল, কাজ, টার্নার। মানে দীর্ঘদিন কনস্টেবল ধরে। মানে হচ্ছে ইন্ডিয়ান আর্ট কলেজের আউটডোর, এই যে আমাদের আউটডোর, হ্যাঁ সাংঘাতিক ব্যাপার একটা আউটডোরটা। আউটডোর হচ্ছে কনস্টেবল, হ্যাঁ। নন কনস্টেবল, অর্ধেকটাই না হ্যাঁ। বুঝে, কারণ কনস্টেবল কেন করছেন কি করছেন আছে ওর এই এই একটা এই জীবনানন্দ টাইপের ইয়ে পাই আমি। হ্যাঁ, তুমি ওটা একে বললে পরিপ্রেক্ষিতে বললে কন্টেম্পোরারি আর্টের খুব সচেতন ভাবে রোমান্টিসিজমকে, হ্যাঁ যেটা আছে, কিন্তু একটা বাদ দেওয়ার একটা জায়গা তো আছে কন্টেম্পোরারি আর্ট। কন্টেম্পোরারি তুমি পাবে, অনেক অনেক ক্ষেত্রেই পাবে। আহ, 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 যারা ধরো আজকে বীভৎসতা নিয়ে কাজ করে, এই যে অন্ধকার এর মধ্যে একটা রোমান্টিক ইয়ে আছে তো। আমি নাম করছি না এখানে, অন ক্যামেরা না নাম আমি করছি না। না আমি বলছি সেটার মানে সঙ্গে খারাপ সঙ্গে কিছু না, তবু রোমান্টিক, আমি নাম করছি হ্যাঁ, না। ওটাকে সচেতন ভাবে বাদ দেওয়ার একটা চেষ্টা, সেটাও তো হ্যাঁ, একটা বড় তাও আছে, জায়গা জুড়ে তাও আছে। আছে, কে কতটা বাদ দিতে পারছে আমি সেটাতে তাও হ্যাঁ, দেখতে পাচ্ছি কিনা সেটা তো তাহলে আলোচ্য বিষয়। হ্যাঁ, অনেকেই সচেতন ভাবে বাদ দেওয়ার চেষ্টা আসে, অনেকের নেই। তারা হয়তো ভাবছে আমি বাদ দি, মানে যাদের বাদ দেওয়ার চেষ্টা আছে তারা হয়তো ভাবছে বাদ দিচ্ছে, কিন্তু মানে রোমান্টিসিজমের ওই ওটা তো খাঁচায় বাঁধা না, এমন একটা ব্যাপ্তি আছে, আমি আরেকটা জায়গা থেকে ওটাকে জাস্টিফাই করে দিতে পারি যে এটা রোমান্টিক। মানে আর একটা বিষয় হচ্ছে আমরা না মানে আর্ট হিস্ট্রি, এই যে তুমি যেগুলো বলছো কেন মুভমেন্টের পেছনে যে লজিক, সেইটা যেভাবে তুমি বলছো, আমরা হ্যাঁ, তো এইভাবে চর্চাটা এখানে হ্যাঁ, হয় না। লজিকটা একটা বোঝা কারণ ছবির, দরকার, এই যে হ্যাঁ, ঐতিহাসিক ভিত্তি কি এটা প্রেক্ষাপটটা। বোঝা দরকার। এই যে রোম্যান্টিসিজম, এবার আমি আসবো পরের দিন। রোম্যান্টিসিজম আর বললেই কি, মানে রোম্যান্টিক হচ্ছে বাস্তববাদী না, এরকম ভাবেই তো বোঝা হয়। আর তার মানে রিয়েলিস্ট, বাস্তববাদী। ওরা না রোমান্টিক, আমি দেখালাম তো রোমান্টিকরা তো রাফট অফ দ্য মেডুসা, আমি ওই মুন্ডু নিয়ে স্টাডি করছে ভাবো, কাটা হাত নিয়ে। আমি রিয়েল ভাবে জানবো আমার মানে মৃত্যুর সঙ্গে আমি মানে একেবারে সামনাসামনি দেখবো মৃত্যুকে, রিয়েলিস্ট।
কিন্তু আবার ওখানে অন্য জিনিস ঢুকে পড়ছে। সুতরাং এই যে এই যে বাস্তববাদী আর বাস্তববাদী না, এটা একদম বুলশেট আইডিয়া যদি এইভাবে দেখো। আমরা রিয়েলিজমের সময় আগে অন্য প্রোগ্রামও বলেছি, রিয়েলিজমে ওদের ওইরকম নয়। রিয়েলিজম মানে ধরে ধরে আঁকাও না, কিছুই না, ওটা অন্য অন্য ফিলোসফিক্যাল জায়গা। রোম্যান্টিসিজমের সঙ্গে রিয়েলিজমের পুরোপুরি সব সময় শত্রুতা নয়, আবার সব সময় বন্ধুত্বও নয়। রোম্যান্টিস, যার জন্য রিয়েলিস্ট মুভমেন্টটা পরে হয়েছিল, যে কি ওখানে যেটা রোম্যান্টিকরা করতো রিয়েলিস্টরা বর্জন করার চেষ্টা করছে, সেটাও আছে। এটা ব্যক্তির আসল হচ্ছে ঐতিহাসিক এটা জানা। যার জন্য আমি দুটো লিস্টকে এক করলাম, কারণ দেখলাম যে ঐতিহাসিক জায়গাটা মুশকিল হয়ে যায়, একটার সঙ্গে আগেরটা লিঙ্ক রয়েছে, আমি আলাদা লিস্টে কভার করলে ঝামেলা হয়ে যাবে। ভীষণভাবে আমরা রোমান্টিকের বিরাট প্রভাব আছে। সেটাই, কারণ ইতিহাসে তো সবটা রকম ভাবে আগের সব বাদ একদম নতুন ভাবে তোমার ওরকম এটা হয় না। হয় না তো। এই যে নিও ক্লাসিক্যাল আইডিয়াল বাদ, হ্যাঁ অনেকাংশে বাদ, কিন্তু জিডি কোথাও করছে, ডেলাক্কোয়া আরো বাদ রাখছে। নিও ক্লাসিক্যাল এটা বলতে পারো আস্তে আস্তে ফেড আউট করে গেছে। কিন্তু রোমান্টিকটা, মজার ব্যাপারটা এইটা আমি তোমাদের মানে বুঝতে বলবো, যে একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতা করতে গিয়ে এমন জিনিস তুলে আনছে মানুষের সাইকোলজিতে, যেটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রসূত মডার্নিটির একটা অঙ্গাঙ্গের সম্পর্ক রয়েছে। একটা তুমি যে বললে না টার্নার নিয়ে, এইটা কিন্তু ভীষণ ভুল ধারণা আছে। হ্যাঁ, টার্নারকে হ্যাঁ ইমপ্রেশনিস্ট। ইমোটিভ, হ্যাঁ, টার্নার মানে অনেকের ইমপ্রেশনিস্টদের বক্তব্য খুব আছে। টার্নার ইমপ্রেশনিস্টদের তো মানে প্রভাবিত করেছে। হ্যাঁ, হ্যাঁ, টার্নার না হতে পারে না। ইমপ্রেশনিস্টরা টার্নারের দ্বারা প্রভাবিত। টার্নার হ্যাঁ, 1851 মারা গেছে। টার্নার তো ইমপ্রেশনিস্ট দ্বারা প্রভাবিত হতে পারে না। না না, ইমপ্রেশনিস্ট আমি এটাই বলছি টার্নারের দ্বারা সেটা। প্রভাবিত, কিন্তু ইমপ্রেশনিস্টদের তাও ছিল। টার্নার ইমপ্রেশনিস্ট না। না, ইমপ্রেশনিস্টদের তুমি বলতে পারো, কিন্তু ইমপ্রেশনিস্টদের গোলটা ছিল অন্য। 1851 মারা গেছে। তাহলে চলো আজকে রাখি, তাহলে এরপরে আমরা এগোবো পরের দিন। থ্যাংক ইউ।